রাত 10টা বেজে কিছু মিনিট। আমি হেঁটে চলেছি। কোথায় যাব জানি না। আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। কি জন্য বের করে দেওয়া হয়েছে সেইটা আপনাদের বলছি। আগে পরিচয় দিয়ে নেই। আমার নাম সিয়াম। আমার বাসা টাঙ্গাইল। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি এবং আমার বাবা মোহাম্মদ হাবিবুর একজন কলেজ অধ্যাপক, মা গৃহিণী। আমার একটি বড় ভাই আছে, নাম আব্দুল্লাহ। বাকিটুকু জানতে পারবেন, সাথে থাকুন। আমাকে বাসা থেকে বের করে দেওয়ার কারণ জানতে চাইলে 3 বছর আগে যেতে হবে। 3 বছর আগে, ফ্ল্যাশব্যাক। 3 বছর আগে যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন আমার ফুফাতো বোন আসে আমাদের বাসায়। সে নাকি এখানেই থাকবে, তা আমি জানতাম না। একদিন মা আমাকে বলল, সিয়াম, তুই তোর পাশের রুমটা একটু পরিষ্কার করে রাখ, তো মেহমান আসবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কে আসবে? তোর ফুফাতো বোন মিম আসবে আজকে, আর তোর সাথেই পড়ালেখা করবে এখানে থেকে। আচ্ছা, আমি তাহলে রুমটা গুছিয়ে রাখি। মিমের আসার কথা শুনে আমি মনে মনে অনেক খুশি, কারণ আমি মিমকে অনেক আগে থেকে পছন্দ করি, মানে ক্লাস 6 থেকে। তারপর রুমটা পরিষ্কার করে আমি গোসল করে বের হলাম। তখন বাবা কলেজ থেকে ফোন করলো। সিয়াম, আজকে মিম আসবে। ওকে নিতে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আর তোর বড় ভাই কেউই এখন যেতে পারবো না। কলেজে মিটিং আছে, তুই একটু মিমকে নিয়ে আয়। ঠিক আছে বাবা, কিন্তু আমার কাছে টাকা নেই। ঠিক আছে, আমি তোর বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি, এখনই চলে আসবে। মিম, তুই তাড়াতাড়ি যা। এই বলে বাবা কল কেটে দিল। আর একটু পর আমার বিকাশে 5,000 টাকা চলে আসলো। এখন ভাবছেন এত টাকা কেন দিল? আমি কখনো বাবার কাছে টাকা চাই না। আমার যাবতীয় সকল প্রয়োজন বাবাই সব নিজে থেকে পরিশোধ করেছেন। আমি কখনো বাবার কাছে টাকা চাইনি, এই প্রথম টাকা চাইলাম। তো যাই হোক, আমি স্টেশনের দিকে রওনা দিলাম। 10 মিনিটেই পৌঁছে গেলাম, কারণ কাছেই ছিল। একটু পর একটা ট্রেন আসলো। ট্রেন থেকে একটা মেয়ে নেমে আমার কাছে এসে বলল, তুমি সিয়াম তো? হিজাবের কারণে চিনতে অসুবিধা হলেও চোখ দেখে চিনতে পারলাম এটা মেম। আমি বললাম, হ্যাঁ আমি সিয়াম। আর এমন ভাব করছো যেন আমি তোমাকে চিনতে পারবো না মেম। তুমি আমাকে কিভাবে চিনতে পারলে? মনে মনে বললাম, তোমার চোখ দেখে। আরে এটা তো সহজ ব্যাপার। আমি মিমকে নিতে এসেছি, মানে তোমাকে। আর তুমি যখন বললে আমি সিয়াম কিনা, তখন সব পরিষ্কার হয়ে গেল আমার কাছে যে তুমি মিম। তুমি তো দেখছি অনেক চালাক হয়ে গেছো। তাহলে এখন চলো সামনে ফুচকার দোকানে, ওইখানে গিয়ে ফুচকা খাবো, তারপর বাসে যাব। চলো। তারপর আমি মিমকে নিয়ে ফুচকা খাইয়ে বাসায় চলে আসলাম। রাতে বাবা বলল, মিম, তুমি কি সব কাগজপত্র নিয়ে এসেছো? হ্যাঁ মামা, সব কিছু নিয়ে এসেছি। তাহলে তো ভালোই। আর সিয়াম শোন, আমি হেড স্যারের সাথে কথা বলে রাখছি। আমি কালকে সব কাগজপত্র নিয়ে যেয়ে মিমকে ভর্তি করে দিবি। ঠিক আছে বাবা। পরদিন আমি মিমকে নিয়ে ভর্তি করে দিলাম। তারপর আমরা দুজন ঠিকমতো স্কুলে যাই, একসাথে বেড়াতে যাই, সব সময় একসাথেই থাকি। আমি আর আগের মতো চুপচাপ শুধু পড়ালেখা করতাম না, পড়ালেখার পাশাপাশি সবকিছু এনজয় করতাম। মিম আসার পর আমার সবকিছু একদম পরিবর্তন হয়ে যায়। বলতে গেলে মিমকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু একটা দিনের পর সবকিছু বদলে যায়। আমরা যখন ক্লাস 10-এ উঠলাম, তখন স্কুলের কিছু বখাটে ছেলেরা মিমকে ডিস্টার্ব করতো। একদিন আমরা দুইজন স্কুলে একসাথে গেলাম, কিন্তু আমি একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছিলাম আর মিম যাচ্ছিল কমন রুমে। ঠিক তখনই ওই বখাটে কবির মিমকে নিয়ে উল্টাপাল্টা বলতে শুরু করে। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে স্কুলের মাঠ থেকে স্টাম্প নিয়ে কবিরকে ইচ্ছা মতো পিটালাম। পিটাতে পিটাতে যখন রক্ত বের হয়ে যায়, তখন মিম আমাকে টেনে সরিয়ে নেয়। তখনই সেখানে স্যার আসে। এসেই বলে, সিয়াম, এখানে কি হয়েছে? মারামারি করছিলে কেন? স্যার, ওরা মেয়েদের বাজে কথা বলছিল আর বাজে ইশারা করছিল, তাই স্যার ওদের মেরেছি। আমি আগে কখনো মারামারি করি নাই, তাই স্যার আমাকে কিছু না বলে ওদের নিয়ে গেলেন। তারপর মিম আমাকে নিয়ে চলে গেল নদীর ধারে। তখন মিম আমাকে বলল, তুমি ওদের সাথে মারামারি করলে কেন? জানো তো ওরা খারাপ ছেলে, ওদের সাথে লাগতে গেলে কেন? ওরা তোমাকে নিয়ে বাজে কথা বলবে কেন, তাই আমি ওদের মেরেছি। আর তাছাড়া কি? আমি দেখি নদীর ধার দিয়ে কিছু ফুল ফুটে আছে। ফুলগুলো তুলে নিয়ে হাঁটু গেড়ে মিমের সামনে বসে বলি, খুব সাধারণভাবে বলি, তোমাকে অনেক আগে থেকেই ভালো লাগে। তোমার সাথে থাকতে থাকতে কখন যে ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়েছে
বলতে পারি না ভয়ে। যদি তুমি আমাকে ফিরিয়ে দাও, তবে আজকে আমি সব ভয়কে জয় করে বলছি, আমি তোমাকে ভালোবাসি মিম, খুব খুব ভালোবাসি। হঠাৎ মিম আমার হাত থেকে ফুল নিয়ে জড়িয়ে ধরলো। দুজনই চুপচাপ। একটু পর দুজন দুজনের থেকে ছাড়িয়ে নিয়ে মিম ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল, আমিও তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি। তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য কত দিন অপেক্ষা করলাম, আর এই কথাটা বলতে এত সময় নিলে, তাই তোমাকে মারলাম। শোনো। তারপর আবার জড়িয়ে ধরলো। তখন আমি বললাম, থাক থাক, মেরে তারপর আদিকেতা দেখাতে হবে না এখন। আমার গালের 12টা বাজায় দিল রে। আহারে, আমার সোনা পাখিটা ব্যথা পেয়েছে। সরি। আসো, একটু কাছে আসো, তোমাকে ওষুধ লাগিয়ে দিই। না থাক, এখন বাসায় চলো। আচ্ছা চলো। তারপর দুজনে বাসায় চলে আসলাম। দুপুরে আমি বাইরে যাচ্ছিলাম, তখন দেখলাম আমাদের বাসার সামনে 2টা ছেলে ঘোরাঘুরি করছে। আমার একটু সন্দেহ হওয়ায় আমি একটু দূরে গিয়ে আমার বন্ধুদের ফোন করি। একটু পর মিজান আর শাওন চলে আসে। তারপর আমরা পিছন থেকে গিয়ে ওদের ধরলাম। তারপর ওদের নদীর ধারে আমাদের আড্ডা দেওয়ার জায়গায় নিয়ে আসলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম ওদের, বল, আমাদের বাসার সামনে কি করছিলি তোরা দুজন? কই কিছু না তো। মিজান, একটা রড নিয়ে আয় তো, এদের মেরে এই নদীতে ফেলে দিব। আচ্ছা, 1 মিনিট। না না ভাই, বলছি। ওই কবির ভাই এই কাজটা করতে বলছে আমাদের। মিম আপুকে তুলে নিয়ে বিয়ে করতে চাই কবির ভাই, তাই মিম আপুর উপর নজর রাখতে বলছে। সব বলে দিলাম, আমাদের ছেড়ে দিন। মিজান, শাওন, সবাইকে এখানে আসতে বল। আচ্ছা। একটু পর আমাদের সব বন্ধু বান্ধবরা চলে আসলো। আমি বললাম ওদের, তোদের ডেকেছি এখানে একটা কারণে। ওই যে কবির আছে না, ক্লাস 10-এ 2বার ফেল করে শুধু ওর বাবার জোরে স্কুলে টিকে আছে, ও মিমকে তুলে নেওয়ার জন্য লোক পাঠিয়েছিল। কি বলিস? আমাদের তো আর চুপ থাকলে হবে না। তা লোকগুলোকে আটকাতে পেরেছিস তো? হ্যাঁ, ওদের পিছনে বেঁধে রেখেছি। আচ্ছা, যে কারণে ডাকলাম, কবির, আজকে মিম, কালকে তো তোদের বন্ধের টার্গেট করতে পারে। এখনই আমাদের মাঠে নামতে হবে, কি বলিস? ঠিক আছে, কাল থেকে স্কুলে কোনো অন্যায় হতে দিব না। তাহলে ওদের কয়েক গা ডান্ডা মেরে ছেড়ে দে, যাদের আটকে নিয়ে এসেছিলাম। আমি একটু বাসায় যাব। আচ্ছা, যা তুই। তারপর আমি বাসায় চলে আসলাম। ওই দিনের পর থেকে আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাই স্কুল এবং কলেজের সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকি। এর ফলে কবিরের সঙ্গেও কয়েকবার মারামারি হয়, কিন্তু কবিরকে মার খেতে দেখা একজনের সহ্য হয় না। আড়াল থেকে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে যায়, কিন্তু কোনো সুযোগ পায় না। তাই একটা প্ল্যান করে সিয়াদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। দেখতে দেখতে আমাদের এসএসসি পরীক্ষা চলে আসে। আমি সারাদিন যাই করি, কিন্তু মিমকে সময় দিতে আর নিজের পড়াশোনা করতে বলি না। পরীক্ষার পর এর ফলে এসএসসি পরীক্ষা দুজনেই খুব ভালো ফলাফল করি, আর আমার বন্ধুরাও ভালো ফলাফল করে। মিম আর আমার সম্পর্ক অনেক গভীর হয়, দুজন দুজনকে ছাড়া থাকতে পারি না। আমরা সবাই একই কলেজে ভর্তি হই, নিয়মিত ক্লাস করতে থাকলাম। আমাদের স্কুলের সাথে কলেজ, সেই কলেজে ভর্তি হয়েছি সবাই, তাই সবকিছু দিয়ে পরিচিত, তাই কোনো সমস্যা হয় না। একদিন মিম আর আমি বসে আছি, একটু পর একটা মেয়ে আসলো, এসে বলল, হ্যালো, আমি মারিয়া। আমি এই কলেজে নতুন, তাই আমার কোনো বন্ধু নেই। আমার বন্ধু হবেন? বন্ধু হতে আসছো, আবার আপনি করে বলছো? এটা কেমন কথা? বন্ধুত্ব করতে চাইলে তুই করে বলতে হবে। ও সরি, আচ্ছা ঠিক আছে, তুই করেই বলবো। একটু অপেক্ষা কর, আমাদের আরও বন্ধু বান্ধব আছে, সবার সাথে পরিচয় করিয়ে দিই। একটু পর সবাই আসলো। মারিয়া নামের মেয়েটার সাথে সবার পরিচয় করে দিলাম। মিম, তারা বন্ধু হয়ে গেল। তারপর সবাই ক্লাসে চলে গেল। ক্লাস শেষে মিম আর সিয়াম চলে গেল বাসায়। এরপর মারিয়া জিজ্ঞেস করলো শাওনকে, আচ্ছা শাওন, মিম আর সিয়ামের মধ্যে কিছু চলছে নাকি? মানে দুজনে কি রিলেশন আছে? হ্যাঁ, ওরা দুজন লাভবার্ড, সারাদিন একসাথেই থাকে। আর কিছুক্ষণ গল্প করে মারিয়া ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। মারিয়া বাসায় যেতে যেতে মনে মনে বলে, ধীরে ধীরে কাজ করতে হবে, তারপর দেখাবো আমার বাইকে মারার পরিণাম। এদিকে পরদিন আমি মিমকে বললাম, জান, আজকে তুমি একাই চলে যাও, আমার আসতে একটু লেট হবে, ওদের সবাইকে ডেকেছে একটু কাজে। আচ্ছা, তবে বাসায় তুমি ম্যানেজ করো। আমার বাসায় কোনোভাবে ম্যানেজ করে আমি চলে গেলাম বন্ধুদের সঙ্গে আড্ডায়, জরুরি ব্যাপারে কথা বলতে। এভাবে আমি একাই কলেজে চলে গেলাম। মিমকে কলেজে একা ঢুকতে দেখে মারিয়া কাকে যেন কল করলো। একটু পর কবির চলে আসলো। মিম ক্যান্টিনে বসে ফুচকা খাচ্ছিল। এমন সময় কবির এসে বিভিন্নভাবে ডিস্টার্ব করতে থাকে। এক পর্যায়ে মিম চলে আসতে নিলে সেখান থেকে
কবির মিমের ওড়না ধরে টান দেয়। এমন সময় আমি আর আমার বন্ধুরা সেখানে গিয়ে কবিরকে ইচ্ছা মতো পিটাতে থাকি। এক পর্যায়ে আমি জুতা খুলে কবিরকে জুতা দিয়ে পিটাতে পিটাতে কলেজ থেকে বের করে দিই। এটা থেকে একজন রাগে গজগজ করতেছে, আজকে প্রতিশোধ নিতে চায় নিজের ভাইয়ের অপমানের। আমি কবিরকে মেয়ের কলেজ থেকে বের করে দিয়ে মিমকে একটা রিক্সায় করে বাসায় পাঠিয়ে দিলাম। তারপর একটা জায়গায় শান্তভাবে বসে নিজের রাগ কমানোর চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পর আমি ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখনই মারিয়া আমার হাত ধরে একটানে পাশের একটা ফাঁকা ক্লাসের ভিতরে নিয়ে গেল। তারপর দরজা আটকে নিজের কাপড় ছিঁড়তে ছিঁড়তে বলে, তুই আমার ভাইকে অপমান করে আসছিস, কিছু বলিনি। আজকে একদম বেশি বেশি করে ফেলেছিস, এর সাজা আমি তোকে দেব। এই বলে চেঁচামেচি শুরু করলো। আমি বলছি, প্লিজ আমাকে অন্য যে কোনো শাস্তি দে, আমি রাজি, কিন্তু এই ক্ষতিটা করিস না দয়া করে। কিন্তু মারিয়া তা মানল না। এক পর্যায়ে কলেজের সবাই চলে আসলো। মারিয়া কান্না করে সবাইকে বলছে আমি নাকি ওর ইজ্জত লুটে নিতে চেয়েছি। সবাই আমাকে দোষারোপ করছে, আমার কথা কেউ বিশ্বাস করছে না। তারপর কলেজের সবাই আমাকে দোষারোপ করছে, সবাই আমাকে দর্শক ভাবছে। এক পর্যায়ে স্যার এসে আমাকে হেড স্যারের রুমে নিয়ে গেল। তখন স্যার বললেন, ছি ছি সিয়াম, তোমার কাছ থেকে এটা আশা করিনি। কলেজের সবচেয়ে ভদ্র ছেলেদের মধ্যে যে একজন, তার কাছ থেকে এমন একটা ছি, আমার মুখে বলতে লজ্জা করছে। তোমার বাবা এই ঘটনার দ্বারা কতটা লজ্জা অপমানিত হয়ে এখান থেকে চলে গেছে জানো? তোমাকে পুলিশে দিতে যাচ্ছিলাম, কিন্তু তোমার এর আগে কখনো কোনো খারাপ রেকর্ড নাই দেখে দিলাম না। এ নাও তোমার টিসি, তোমাকে আমাদের কলেজে রাখা সম্ভব না। আমি কিছু বলতে পারছি না, আমার হাত পা অবশ হয়ে গেছে। আশেপাশে কোনো বন্ধুদেরও দেখছি না। কোনো মতে বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছে কলিং বেল দেবে এমন সময় মিম দরজা খুলে কান্না করতে করতে চোখ ফুলে গেছে, লাল হয়ে গেছে। মিম আমার কলার ধরে বলে, চরিত্রহীন, লম্পট, লুচ্চা, তোর যদি এতই দেহ দরকার ছিল আমাকে বলতি, আমি তোকে দিতাম। তোকে কি আমি কম ভালোবাসছিলাম? তুই আমার সাথে এমনটা করতে পারলি? আমি হঠাৎ একটা ব্যাগ আমার মুখের উপর এসে লাগে। দেখতে পাই মা বাবা দুজন দাঁড়িয়ে আছে। তারা এই ব্যাগটা ছুঁড়ে মারে আমার মুখে। আমি বললাম, মা বাবা, তোমরা বিশ্বাস করো আমি এমন কিছু করিনি। ও প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করেছে। ও হচ্ছে কবিরের। আর কিছু বলতে দিল না। আর একটা বার তোর ওই নোংরা মুখ দিয়ে আমাদেরকে মা বাবা ডাকবি না। আমাদের একটা সন্তান ছিল, সে মরে গেছে। তুই আর এই বাড়ির দিকে কখনো আসবি না। এভাবে আমাকে বাসা থেকে মিথ্যা অপবাদে বের করে দেওয়া হয়। বর্তমানে বাসা থেকে বেরিয়ে বন্ধুদের সাথে না দেখা করে চলে আসলাম এক অজানা গন্তব্যের দিকে। রাত 10টা বাজে। ক্ষুধায় আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। পকেটে হাত দিয়ে দেখি 500 টাকা আছে। তাই সামনে একটা হোটেল দেখলাম, সেখানে গিয়ে কিছু খেলাম। সাথে থাকলো আরো 270 টাকা। কি থেকে কি করবো কিছু বুঝতে পারছি না। রাত গভীর হতে থাকলো। আমি কোনো থাকার জায়গা ব্যবস্থা করতে পারছি না। এদিকে সব রকম টেনশনে আমার মাথা ব্যথা করতে লাগলো। আমার ছোটবেলার দেখি এই রোগটা, একটু বেশি চিন্তা করলে মাথা ব্যথা করে। চোখে ঝাপসা দেখে কোনো কিছুই করতে পারি না। মাথা ব্যথা নিয়ে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। মাথা ব্যথা তো প্রচণ্ড বেশি হতে থাকলো। তাই আমি ফুটপাতে একটা জায়গায় বসলাম। ব্যাগটা খুলে দেখি ব্যাগে কিছু আছে নাকি। ব্যাগে দেখলাম এক সেট কাপড়, আমার আর কিছু টাকা। দেখলাম 5000 টাকা আছে। আমি টাকাগুলোকে খুব যত্নে রাখলাম। আশেপাশে তাকিয়ে দিকে কেউ নেই। হঠাৎ কিছুক্ষণ পর পর 2-1টা গাড়ি করে যাচ্ছে। আমার মাথা ব্যথা প্রচণ্ড তীব্র হচ্ছে। তাই আমি ওষুধ কিনতে পেছনের দিকে যেতে থাকলাম। কখন যে ফুটপাত থেকে রাস্তায় চলে এসেছি খেয়ালই করিনি। হঠাৎ একটা গাড়ি এসে আমাকে সজোরে ধাক্কা মেরে চলে যায়। আশেপাশের কেউ নেই। আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে। আর কিছু বলার আগেই চোখ দুটো বন্ধ হয়ে যায়। এদিকে মারিয়া সিয়ামকে ফাঁসিয়ে বাসায় গিয়ে আনন্দ উল্লাস করতে থাকে। কবির বলে, এখন পথের কাঁটা সিয়াম নেই, মিমকে জোর করে তুলে নিয়ে বিয়ে করব আমি। ভাইয়া, তোর জন্য এত কিছু করলাম, এর বদলে আমি কিছু পাবো না? পাবি, পাবি, সব কিছুই পাবি। আগে আপাতত তুই একটু ঘুরে আয় কোনো জায়গা থেকে। তোর এই ট্যুরের সব টাকা আমি দিব। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে কালকেই চলে যাব, একটা লম্বা ট্যুর দিব। এদিকে সিয়ামের বন্ধুদের কানে এসব খবর চলে যায়। তারা সিয়ামকে খুঁজতে থাকে সব জায়গায়, কিন্তু এর কোনো জায়গায় খুঁজে পায় না। তাদের মনে হয় কলেজের তো সকল রুমেই সিসিটিভি লাগানো আছে, সিসিটিভির ফটো চেক করলেই তো হয়। তারপর সিয়ামের বন্ধুরা সবাই কলেজে চলে আসে। সিয়ামের কোনো খোঁজ নাই। কলেজে এসে ওই রুমে যায়।
গিয়ে দেখে ওই রুমে সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু নষ্ট অবস্থায়। তাদের সব আশা নিমিষেই ভঙ্গ হয়ে যায়। কিন্তু বারান্দার সিসিটিভি ক্যামেরাটা এখনো চলছে, তাই তারা হেড স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে সিসিটিভি ক্যামেরাটার ফুটেজ দেখতে চায়। হেড স্যার বলে, তোমাদের মতো আমারও একই ইচ্ছা। আশা করি সিয়াম নির্দোষ প্রমাণিত হবে। এই যে নাও, দেখো সিসিটিভির ফুটেজ। তারপর সবাই মিলে সিসিটিভি ফুটেজে দেখতে পায় সিয়াম মন খারাপ করে বারান্দাতে আসছিল হেঁটে। তখনই মারিয়া নামের মেয়েটি সিয়ামকে হ্যাচকা টান মেরে রুমের ভিতর নিয়ে যায়। এই দৃশ্যটা দেখার পর সবাই স্তব্ধ। সিয়ামকে সবাই দোষী ভাবলো, অথচ সিয়াম নির্দোষ। এসব কাহিনী সিয়ামের বাবা পিছন থেকে শুনলো। সে সামনে গিয়ে এসে বলল, স্যার আমি কি ফুটেজটা নিতে পারি? অবশ্যই নিন, আর সিয়ামকে দ্রুত সম্ভব কলেজে আসতে বলবেন। মারিয়াকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, আর সিয়ামকে সসম্মানে এই অপবাদ থেকে মুক্তি দেওয়া হবে। এই কথাটা শোনার পর আমার বাবার চোখে পানি। তিনি ফুটেজটা নিয়ে বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর মা বললেন, শুনছো, মিম নাকি ওদের বাসায় চলে যাবে। কি হলো, কিছু বলছো না যে? তখনই সিয়ামের বাবার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। এটা দেখেছি, আমার মা বলল, কি হলো, তোমার চোখে পানি কেন? কোনো বড় দুঃসংবাদ? তারপর সিয়ামের বাবা ফোনটা এগিয়ে দিলেন সে আমার মার দিকে। সিয়ামের মা ফুটেজটা দেখে বলল, ভিডিওতে কি আছে? পেছন থেকে মিম বলল, মামি আমি ভিডিওটা দেখি। মিম ভিডিওটা দেখে বলে, মামা ভিডিওতে যেটা দেখলাম সেটা কি সত্যি? বলুন সত্যি? আমরা যাকে এত অপমান অবহেলা করে বের করে দিলাম বাসা থেকে, সে আসলে নির্দোষ। একটা মেয়ের কথায় পরে আমার ছেলেকে আমি নিজের হাতে বাড়ি থেকে বের করে দিলাম। সিয়ামের মাও কান্না শুরু করলো। আর সিয়ামের বন্ধুদের কাছ থেকে খোঁজ নিতে থাকলেও যে সিয়াম তাদের কাছে গেছে নাকি। মিম ঠিক করলো আর এখানে থাকবে না, তাই সে চলে গেল তার বাড়ি। মিমের মনে তাও সন্দেহ দূর হচ্ছে না। একটা মেয়ে তার নিজের ইজ্জতের বিষয়ে নিশ্চয়ই মিথ্যা বলবে না। মিমের মনে এখনো সিয়ামের প্রতি ঘৃণা কাজ করছে, কিন্তু আবার ভালোবাসাও কাজ করছে। এদিকে সিয়ামের আস্তে আস্তে চোখ খুলছে। নিজেকে একটা বদ্ধ ঘরে আবিষ্কার করছে। ঘরে শুধু নিভু নিভু কিছু আলো। কেমন ঠান্ডা মনে হচ্ছে এসির বাতাস। আশেপাশে ভালোভাবে খেয়াল করে দেখলো সে হাসপাতালে আসছে। সে নাড়াচাড়া করার চেষ্টা করলো, কিন্তু তার সারা শরীর ভালোভাবে প্লাস্টার করা। সামনে ঘড়ি দিকে তাকিয়ে দেখে রাত 2টা বাজে। সিয়াম আর ঘুমোতে পারে না। সকালে একজন নার্স আসে তাকে দেখতে। নার্স দেখতে পায় সিয়ামের চোখ খোলা। সাথে সাথে ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে ভালোভাবে চেক আপ করে সিয়ামের অবস্থা। তারপর একজনকে ফোন করে। একটু পর একজন ভদ্রলোক আসে। ডাক্তার, রোগী কি এখন কথা বলতে পারবে? হ্যাঁ কথা বলতে পারেন, কিন্তু কম। ঠিক আছে ডাক্তার, আমি একটু কথা বলতে চাই। ঠিক আছে। তারপর ভদ্রলোক ডাক্তারের সাথে কথা বলে আমার কাছে এলেন, আমার পাশে বসলেন। তারপর বললেন, তোমাকে 2 মাস আগে অ্যাক্সিডেন্ট অবস্থায় পেয়েছিলাম রাস্তায়। তোমার বাড়ির লোকের ব্যাপারে কিছু মনে আছে? নির্দ্বিধায় বলতে পারো। তোমার নাম কি? কি? আমি এখানে 2 মাস ধরে আছি? আমার নাম সিয়াম। আমার বাড়ির লোক বলতে কেউ নেই। আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, তাই আমি আর আমার বাসার সম্পর্কে বলতে চাই না। আচ্ছা, তাহলে তুমি এখন রেস্ট নাও, আমি পরে আসছি। ঠিক আছে। ভদ্রলোক চলে গেলেন। আমি এদিকে টেনশন আছি, 2 মাস ধরে হাসপাতালে আছি, এত বিল কিভাবে দিব? এসে ভাবতে ভাবতে আমার চোখে ঘুম চলে আসলো। আমি আবার ঘুমিয়ে পড়লাম। হঠাৎ 2 মাসের হসপিটালের বিল বাকি। আমি কিভাবে বিলটা পরিশোধ করব, এটাই ভেবে পাচ্ছিলাম না। শরীর দুর্বল থাকায় আমি ঘুমিয়ে পড়লাম আবার। এদিকে মিম দোটানার মধ্যে পড়েছে। একবার ভাবছে সিয়াম নির্দোষ, আবার ভাবছে মারিয়া নিজের ইজ্জতের কথা নিশ্চয়ই মিথ্যা বলবে না। এইসব চিন্তা করতে করতে মিম ডিপ্রেশনে চলে যায়। তাই মিমের বাবা মা ঠিক করলো মিমকে ঢাকায় মিমের চাচার বাসায় পাঠিয়ে দেবে। চাচা চাচি ছাড়া কেউ থাকে না বাসায়। মিমের চাচাতো ভাই বিয়ে করে আরেক বাসায় থাকে, তাই মিম সেখানে থেকে পড়াশোনা করে যেতে পারবে। এদিকে সিয়ামের বাসায় সবটা জানার পর সিয়ামের বাবা মা খুব ভেঙে পড়ে। সিয়ামের বন্ধুরা তাদের খোঁজ বের করবে, কিন্তু সিয়ামের বন্ধুরাও কোনো খোঁজ পায় না। সিয়ামের বাবাও কলেজে এখন নিয়মিত যায় না। হেড স্যার যেই ঘোষণা করতে চেয়েছিলেন, মারিয়ার অনুপস্থিতির কারণে তা করতে পারেননি। এদিকে
সিয়ামের চোখ খুলে সকালবেলা দেখেন একজন ভদ্রমহিলা বসে আছেন, সাথে একটি মেয়ে। ক্লাস 6-7-এ পড়ে হয়তো। একটু পর কালকে সেই ভদ্রলোকটি আসেন। সিয়াম চোখ খুলেছে, ওনারা এখনো সেটা খেয়াল করেনি। হঠাৎ ডাক্তার এবং নার্স চলে আসে, তার চেক আপ করে চলে যায়। তখনই ভদ্রলোকটি বলে, সিয়াম, এখন কেমন আছো? আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক ভালো অনুভব করছি। আমাদের পরিচয় দিতে তোমাকে দেওয়া হয়নি। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আমার পাশে যে একজন দেখছো উনি হচ্ছে তোমার আন্টি, আর এ হচ্ছে আমার মেয়ে নাবিলা। আমি ঢাকাতেই থাকি আর একটা বিজনেস করি। আশা করি সবাইকে চিনতে পারবে। আমাকে আঙ্কেল বলে ডাকতে পারো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমার ব্যাপারে তো কিছু বললে না বাবা? কালকে জিজ্ঞাসা করেছিলাম, কিছু বলতে চায় না। আমার মনে হয় আমাদের জোর করা ঠিক হবে না। বাবা, আমি তো তোমার মায়ের মতো, আমার কাছে সবটা বলো। মায়ের কাছে কিছু লুকাতে নেই। আমি ভাবলাম ওনারা আমাকে বাঁচিয়েছেন, আমাদের কাছে কেমন করে মিথ্যা বলি। আচ্ছা আন্টি, বলছি তাহলে শুনুন। সবটা খুলে বললাম। সবটা শুনে সবার চোখে থেকে পানি। আমিও যে কখন কান্না করে দিছি বলতে পারি না। তখন আন্টি বললেন, কে বলেছে তোর কেউ নাই? আমরাই তো তোর বাবা মা। জানিস, তোর মতো আমাদেরও একটা ছেলে ছিল। বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে পানিতে পড়ে মারা যায়। একটাবার মা বলে ডাক না বাবা, একটাবার ডাক। আম্মু। তারপর সবাই আমাকে জড়িয়ে ধরলো। নাবিলা বলল আন্টিকে, মা, এটাই কি আমার ভাইয়া? হ্যাঁ মা, এটাই তোর ভাইয়া। তখন আঙ্কেল বলল, সব সময় আমাদের আব্বু আম্মু বলে ডাকবি। ঠিক আছে আব্বু। তাহলে আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। তোমার কবে রিলিজ দিতে পারবে? বলি আব্বু সেখান থেকে চলে গেল। আমি আব্বুর সাথে আর নাবিলার সাথে কথা বলছিলাম। কথা বলে বুঝতে পারলাম ওনারা সবাই অনেক ভালো। যেখানে নিজের বাবা মা আমাকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিল, এখানে এরা আমাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করে নিল। একটু পর আব্বু ডাক্তারের সাথে কথা বলে আসলো। মুখটা থেকে বোঝা যাচ্ছে মন খারাপ। আম্মু জিজ্ঞেস করলো, কি হলো? তোমায় এমন দেখাচ্ছে কেন? ডাক্তার কি বলল? ডাক্তার বলল সিয়ামের পা দুটো খুব বাজেভাবে ভেঙে গেছে, তবে জোড়াল লাগবো, কিন্তু সেটা অনেক সময় প্রয়োজন। 1 থেকে 1.5 বছর সময় লাগতে পারে। আর আমরা চাইলে সিয়ামকে বাড়ি নিয়ে যেতে পারি 1 সপ্তাহ পর। ও, তাহলে 1 সপ্তাহ পর বাসায় নিয়ে যাব। এদিকে মারিয়া ট্যুর থেকে ফিরে আসে। সেটা দেখতে পেয়ে আমার বন্ধুরা মারিয়ার পেছনে। মারিয়া সোজা চলে যায় একটা কফি শপে। আমার বন্ধুরা পেছন নিয়ে সেখানে চলে যায় এবং তাদের সকল কর্মকাণ্ড রেকর্ড করতে থাকে। মারিয়ার একটা ছেলের সাথে বসেছিল। ছেলেটি মারিয়াকে বলে, এতদিন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কি কারণে তুমি ট্যুরে গিয়েছিলে, আমাকে তো বলনি, এখনই বলো। আরে বলছি, এখন ফোনে বলা উচিত হবে না বলে বলিনি। আমাদের কলেজে একটা ছেলে আছে, নাম হচ্ছে সিয়াম। আমার ভাই কবিরকে তো চেনো। আমার ভাই একটা মেয়েকে পছন্দ করত, কিন্তু বরাবরই বাধা হয়ে দাঁড়াতো সিয়াম। তাই একটু অভিনয় করে সিয়ামের নামে ধর্ষণের মিথ্যা অপবাদ দিয়ে ওকে বাসা থেকে প্লাস কলেজ থেকে বের করে দিয়েছি। তাই কবির আমাকে টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে এত বড় একটা ট্যুর নিয়ে আসলাম। সব রেকর্ডিং নিয়ে আমার বন্ধুরা চলে যায় প্রিন্সিপাল স্যারের কাছে। সব প্রমাণ জমা দেয় তারা। প্রিন্সিপাল স্যার সবাইকে ডেকে পাঠায়। কালকে সকল শিক্ষার্থীকে কলেজে উপস্থিত থাকার জন্য আদেশ করে সবার সামনে এটার বিচার হবে। এদিকে মিমের বাবা মা মিমকে তার চাচার বাসায় পাঠিয়ে দেয়। তাই মিমের আসল সত্যটা জানা হলো না। পরদিন কলেজে প্রিন্সিপাল স্যার সবার সামনে মারিয়ার বাবা কবির আর মারিয়াকে সবকিছু জিজ্ঞেস করে, কিন্তু সবার সামনে মারিয়া সবকিছু অস্বীকার করে। তখন প্রিন্সিপাল স্যার সিয়ামের বন্ধুদের দেয় ভিডিও রেকর্ডিংটা সবার সামনে দেখায় এবং বলে, তোমরা যদি এর পরেও মিথ্যা বলার চেষ্টা করো, আমি তোমাদের পুলিশের হাতে দিতে বাধ্য হব। স্যার, আমি সব কিছু বলছি সবার সামনে, তাও পুলিশে দিয়েন না। তারপর মারিয়া সবার সামনে দোষ স্বীকার করে এবং সবার কাছে ক্ষমা চায়। কলেজে সবাই অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে সিয়ামকে কত কথা শোনালো তারা। সিয়ামের কথা শুনে সবাই অনুতপ্ত। মারিয়া আর কাবিরকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়। মারিয়ার বাবা খুব লজ্জিত হয়ে চলে যায় সেখান থেকে। এদিকে সিয়ামের বাবা মা অনেক কান্না করে নিজেদের কাজের জন্য।
সিয়ামকে ভুল বুঝে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে তারা। সিয়ামের বন্ধুরা, সিয়ামের বাবা মাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কিছুতেই তারা শান্ত হতে পারছে না। তখন উপায় না পেয়ে সিয়ামের বন্ধুরা সিয়ামের বড় ভাই আব্দুল্লাহকে ফোন করে সবটা জানায়। আব্দুল্লাহ ঢাকায় একটা বিজনেস শুরু করে বন্ধুদের সাথে শেয়ারে, তাই 3-4 মাস ধরে বাসায় নাই। সিয়ামের বন্ধুরা যখন সবটা জানায় আব্দুল্লাহকে, তখনই সে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেয়, সাথে আয়শাও। আয়শা হচ্ছে আব্দুল্লাহর গার্লফ্রেন্ড। এদিকে সিয়ামকে হাসপাতাল থেকে 1 সপ্তাহের আগেই নিয়ে আসা হয় নাবিলাদের বাসায়। সিয়ামকে একটা হুইল চেয়ারে বসানো হয়। সিয়াম এটাতে খুব ভালোভাবে চলাচল করতে পারে। সিয়াম বলে, আব্বু আম্মু, তোমরা আমাকে এভাবে আদর যত্ন করেছো, তোমাদের এই ঋণ আমি কিভাবে শোধ করব তা আমার জানা নেই। মা বাবা যখন ডেকেছিস, আবার ঋণের কথা মুখে আনছিস কেন? তুই আমাদের সন্তানের মতো না, তুই আমাদের সন্তানই রে। আর সন্তানরা কখনো মা বাবার কাছে ঋণী থাকে না, বুঝলি? এই বলে তারা সিয়ামকে জড়িয়ে ধরে। সিয়াম আস্তে আস্তে সুস্থ হতে থাকে। এদিকে সিয়ামের বন্ধুরা সিয়ামের বাবা মাকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেয় এবং প্রিন্সিপাল স্যার সিয়ামের বাবাকে কিছুদিনের ছুটি দেয়। সিয়ামের ভাই আসে, সাথে আয়শা। এসে দরজায় নক করে। সিয়ামের বাবা দরজা খুলে। তখন আব্দুল্লাহ বলে, বাবা কেমন আছো? বেশি ভালো না রে বাবা। টেনশন করো না, আমি সব জানি। সিয়াম একদিন না একদিন ফিরে আসবে আমাদের কাছে। আগে ভেতরে গিয়ে রেস্ট নেই। আর এটা কি? বাবা, ওর নাম হচ্ছে আয়েশা। দুজন দুজনকে পছন্দ করি এবং ভালোবাসি। আমাদের এখানে আসার একটা কারণ হচ্ছে তোমাদের সাথে আয়েশার দেখা করানো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আব্দুল্লাহ, তাহলে ওকে একটা রুম দেখিয়ে দে, আর তুই ফ্রেশ হয়ে নিচে আয়। সিয়ামের মা তো রান্নাঘরে রান্না করছিল। আব্দুল্লাহ আসছে, তাই আরো রান্না করতে লাগলো। যেহেতু আব্দুল্লাহর আসতে বিকেল হয়ে গেছিল, তাই বিশ্রাম নিয়ে একদম রাতে সবার সাথে কথা হয় আব্দুল্লাহর। বাবা মা, দেখো সিয়ামের সাথে যা হয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট। ভুলে যাওয়া অসুবিধা নেই। সিয়ামকে খুঁজে বের করবো আমরা। হয়তো একটু অভিমান করে চলে গেছে কোনো জায়গায়। 2-4-6 মাস পর রাগ অভিমান কমলেই চলে আসবে। ঠিক বলছিস, হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে, আমাদেরকে বলতে বারণ করেছে। এই সব কিছু বলার পর আয়েশার ব্যাপারেও সবকিছু মেনে নেয় সিয়ামের মা বাবা। আব্দুল্লাহর সাথে আয়েশার বিয়ে দেওয়া হবে। কিছুদিন পর সিয়াম আসলে আব্দুল্লাহ এসে সিয়ামের মা বাবার অপরাধবোধ অনেকটাই কমিয়ে দিয়েছে। 5 মাস পর সিয়াম হুইল চেয়ারের সাহায্যে চলতে পারে। 2 হাতে 2 পাশের লাঠির সাহায্যেও কিছুটা পথ অতিক্রম করতে পারে। তাই আব্বু ঠিক করলো আমাকে কলেজে ভর্তি করে দিবে। যেহেতু আমার কাছে সব কিছু ছিল, টিসিও, আমি বাসায় পড়ালেখা করে যতদিন পর্যন্ত কলেজে না যেতে পারি শুধু পরীক্ষা দেব। তাই আমি আর আপত্তি করলাম না। আমিও রাজি হয়ে গেলাম কলেজে ভর্তি হওয়ার জন্য। আর আমার বোন নাবিলা ভর্তি হলো ক্লাস 8-এ আমার কলেজের পাশের স্কুলে। এভাবে আমিও সব কিছু ভুলে পড়ালেখা করতে চাই। মিমের দেওয়া কষ্টটুকু আমি ভুলে যেতে চাই। যে আমাকে সন্দেহ করে কোনো প্রকার যাচাই না করিয়ে আমাকে জাজ করে, তার সঙ্গে অন্তত সম্পর্ক করা যায় না। আমি পুরোপুরিভাবে মিমকে ভোলার চেষ্টা করছিলাম, কিন্তু পারি না। এদিকে মিম নিজের সকল প্রকার যোগাযোগ মাধ্যম বন্ধ করে রেখেছে। নিজেকে কিছুটা স্বাভাবিক করে পড়ালেখায় ফোকাস করে। সিয়ামের সকল চিন্তা মাথা থেকে এনে ঝেড়ে ফেলে, কিন্তু তাও রাতে ঘুমোতে পারে না। সবসময় নিজের অজান্তে সিয়ামের কথা ভাবে। সত্যিই কি সিয়াম অপরাধী? এদিকে প্রায় 1 বছর হতে চলেছে সিয়ামের কোনো খোঁজ নাই। তাই আব্দুল্লাহকে বিয়ে করাতে চাচ্ছেন তার বাবা মা, কারণ সিয়ামের শূন্যতা আয়েশা কিছুটা হলেও পূরণ করতে চেষ্টা করবে। তাই আব্দুল্লাহ আর আপত্তি না করে বিয়ে করতে রাজি হয়ে যায় এবং তাদের বিয়েটা হয়ে যায়। একদিন সিয়ামের বড় ভাইয়ের বিয়েটা হয়ে গেল। সবাই খুশির সাথে একটু কষ্টও পাচ্ছেন সবাই মনে মনে। সিয়াম থাকলে কত ভালো হতো, কত আনন্দই না করতো। আব্দুল্লাহর বিয়ের দাওয়াত মিমকেও দেওয়া হয়েছিল, কিন্তু মিম আসে নাই, কিন্তু তার মা বাবা এসেছিল। ওনারা সিয়ামের ব্যাপারে সবটা জানেন না, তাই সিয়ামের ব্যাপারে কোনো কিছু তারা জিজ্ঞাসা করেন না। এদিকে সিয়ামের পড়ালেখা ভালোই চলছিল। সিয়াম এখন সবকিছু মানিয়ে নিতে শিখে গেছে। আস্তে আস্তে হাঁটতে পারে হুইল চেয়ার ছাড়াই। এই পরিবারের সবাই অনেক ভালো। সবচেয়ে বেশি সিয়ামকেই সবাই ভালোবাসে। নাবিলাও তার ভাই সিয়ামকে ছাড়া কিচ্ছু বুঝে না।
সব মিলিয়ে অনেক ভালোই আছে সিয়াম। সিয়ামকে অতীত মনে করার সুযোগই দেয় না সবাই। এভাবে দেখতে দেখতে 2টা বছর কেটে গেল। সিয়াম এবার এইচএসসি দিবে, তাই সবকিছুর ব্যবস্থা করে টেস্ট পরীক্ষা দিবে। বিগত 2 বছরে একদিনও কলেজে যায়নি সিয়াম পরীক্ষা ছাড়া, তাই এবার খেয়াল ঠিক করলেন পরীক্ষার আগে যে কয়দিন সম্ভব কলেজে যাবে। বলে রাখা ভালো, নাবিলাও এবার এসএসসি পরীক্ষা দিবে। আমি আব্বু আম্মুকে বললাম, আব্বু আম্মু আমি কলেজে যেতে চাই, যেহেতু আমি এখন হারতে পারি একাই। কলেজে যাবে ভালো কথা। আমি আমার বন্ধু মানে তোমাদের প্রিন্সিপাল স্যারকে বলে দেবো। কোনো অসুবিধা হলে প্রিন্সিপাল স্যারকে জানাবে। তাহলে আমি কালকে থেকেই কলেজে যেতে চাই। আচ্ছা, যাও। ঠিক আছে বলে সেখান থেকে চলে এলাম। আমার রুমে যাওয়ার সময় দেখলাম নাবিলার রুমে নাবিলা মন খারাপ করে বসে আছে, তাই নক করলাম। কে ওখানে? আমি। ও ভাইয়া, আসো ভেতরে। ভেতরে আসতে নক করতে হয় নাকি আমার রুমে? যে কারো রুমে যাওয়ার আগে নক করতে হয়, ছোট কিংবা বড়, মনে থাকবে? মনে থাকবে। তাহলে বল এখন মন খারাপ কেন তোর? ভাইয়া, তুমি ফোন চালাও না দেখে আমিও ফোন কিনতে পারছি না, তাই মন খারাপ। আমি নাবিলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, আরে এই ছোট্ট কারণে মন খারাপ? আমি কাল থেকে কলেজে যাচ্ছি, তখন তো আমার ফোন লাগবে, তখন আমি তোর জন্য একটা কিনবো, ঠিক আছে? সত্যি ভাইয়া, আমার জন্যও কিনবা ফোন? হ্যাঁ কিনবো, তবে একটা শর্ত আছে, ফোনটা হাতে পাবি তুই এসএসসি পরীক্ষার পরে। ঠিক আছে আমার সোনা ভাইয়া। আচ্ছা তাহলে এখন কি করতেছিলি? যদি কাজ না থাকে পড়তে বসো, ভালো রেজাল্ট করতে হবে কিন্তু। আচ্ছা ভাইয়া। তারপর আমি চলে এলাম নাবিলার রুম থেকে। বিকালে মার্কেট থেকে সব প্রয়োজনীয় জিনিস কিনলাম, সাথে 2টা ফোন। রাতের বেলা সবকিছু গুছিয়ে নিয়ে রাখলাম। সকালে সবার সাথে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কলেজে পৌঁছে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে সবকিছু কমপ্লিট করলাম। 1 সপ্তাহ পর থেকে আমাদের টেস্ট পরীক্ষা, তাই সকল প্রকার কাগজপত্র জমা দিয়ে ক্লাস করে চলে আসলাম বাসায়। এভাবেই টেস্ট পরীক্ষা দিলাম, এখন শুধু এইচএসসি পরীক্ষা বাকি। এদিকে মিমও পরীক্ষা দিবে, তাই সে সবার সাথে দেখা করার জন্য আসে। সিয়ামদের বাড়িতেও আসে। এসে জানতে পারে আব্দুল্লাহ বিয়ে করেছে, তাই মিম তার মামিকে সিয়ামের মাকে বলে, আমি কি এতই বড় হয়ে গেছি? আব্দুল্লাহ ভাইয়াকে বিয়ে করালে তখন আমাকেও বললে না। আমি কিন্তু রাগ করেছি। সিয়ামের মা কিছু বলবে তার আগেই মিমের মা বলে, তোকে বলেনি? কে বললো? তুই তো সব কিছু বন্ধ করে রাখছিলি, তাই জানতে পারিস নাই। ঠিক বলছেন। আমি কত ফোন করলাম, ফোন বন্ধ। ওদের দুজনের কেউই জানে না। তখনই সিয়ামের মার চোখে পানি চলে আসে। তখনই মিম বলে, মামি তুমি কান্না করছো কেন? আমার ভালো লাগছে না কিন্তু। আচ্ছা আমি আসি, একটু তোমরা বসো, আমি এক্ষুনি চলে আসবো। এই বলে সিয়ামের মা চলে গেল সেখান থেকে। তখন মিম ওর মাকে জিজ্ঞেস করলো, মামি কান্না করলো কেন? কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই তো সব কিছু বন্ধ করে রেখেছিলি, তাই জানতে পারিস নাই ওই দিন শিয়ামকে ফাঁসানো হয়েছিল, তাই তোর মামি এরকম কান্না করছিল। ফাঁসানো হয়েছিল মানে? হ্যাঁ ফাঁসানো হয়েছিল, তারপর সবটা খুলে বলে। সবটা শুনে মিম একদম স্তব্ধ হয়ে যায় এবং কোনো মতে বিদায় নিয়ে বাসায় চলে যায়। নিজেকে সান্ত্বনা দিতে থাকে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। সিয়ামদের বাসা থেকে আসার আগে বলে এসেছে পরীক্ষার পরে এখানে কিছুদিন থাকবে মিম। এদিকে সিয়াম আর নাবিলার পরীক্ষা শুরু হয়। দুজনেই পরীক্ষা দিতে থাকে। সবাই মিলে প্ল্যান করে পরীক্ষার পর বেড়াতে যাবে তারা। প্রত্যেকটা পরীক্ষা দুজনে মিলে খুব ভালোভাবে দিতে থাকে। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষ, তাই একদিন সিয়াম রুমে বসে ফোন চালাচ্ছিল। খুব কষ্ট তারা আগের আইডিতে লগ ইন করতে চেষ্টা করলো, বারবারই ব্যর্থ হলো কারণ তার পাসওয়ার্ডটা সে ভুলে গেছে। তখনই দরজায় নক করলো। বাইরে কে? ভিতরে আসো। নাবিলা ভিতরে আসলো আর বলল, ভাইয়া আমার ফোনটা তো দিলে না, পরীক্ষা তো শেষ। ও আমি তো ভুলেই গেছিলাম। তারপর আলমারি থেকে ফোনটা বের করে দিলাম ওর হাতে আর বললাম, নাবিলা এই নে তোর ফোন। এখানে বাবাকে বলে একটা সিম কার্ড নিয়ে এই মোবাইলে দিয়ে দিয়েছি, আর সব সময় মোবাইল ফোন ব্যবহার করবি না, কাউকে নাম্বার দিবি না। আশা করি তোকে বিস্তারিত বলতে হবে না। ভাইয়া তুমি এত টেনশন করো না, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা তাহলে যা, আমি একটু ঘুমাই। তারপর নাবিলা চলে গেল আমার রুম থেকে। পরদিন সকালে নাস্তা করার সময় ডাইনিং টেবিলে যখন বসেছিলাম তখন বাবা বলল,
সবাই শোনো, সামনের সপ্তাহে আমরা বেড়াতে যাচ্ছি। কোথায় আব্বু? তোমার ফুপির বাসায় যাব, তবে আমি 2 দিনের বেশি থাকতে পারবো না, আমার অফিসের কাজ আছে। ঠিক আছে আব্বু। সবার সাথে বসে খাবার খাচ্ছিলাম এবং বেড়াতে যাওয়ার প্ল্যানিং করছিলাম। বেড়াতে যাওয়ার প্ল্যান করার শেষে আব্বু বলল, একটু রেডি হয়ে আসো তো, আমার সাথে তোমার একটু অফিসে যেতে হবে। আচ্ছা আব্বু, অফিসে যেতে হবে কেন? দেখো সিয়াম, আমার এখন বয়স হয়ে যাচ্ছে, আমি একা সব কিছু সামলাতে পারছি না, তাই তোমাকে এখন থেকে কিছু কিছু সময় আমার সাথে কাজে সাহায্য করতে হবে। তাই আজ থেকেই নিয়ে যাব ভাবছি সাথে করে। বাসা থেকে আম্মু বলে ওঠে, আহা, কি করছো? আচ্ছা, এটার কেবল পরীক্ষা শেষ হলো, কিছুদিন ঘুরুক, তারপর না হয় অফিসে যাবে। আম্মু আমার কোনো অসুবিধা নেই, অফিসে যাব আজকেই। তারপর আব্বুর সাথে অফিসে গেলাম। আব্বু সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল। খুব বেশি একটা কাজ ছিল না, আমাকে নাকি শুধু পরিচয় করার জন্য অফিসে আনা হয়েছে। তারপর এভাবে 1 সপ্তাহ অফিস করার পর আমি আব্বুর নতুন হাসপাতালের সম্পর্কে জানতে পারলাম। কিছুদিন আগে আব্বু একটা হাসপাতাল খুলেছে। বেড়ানো শেষ হয়ে গেলে আমাকে হাসপাতালে দেখাশোনা করতে হবে, এদের মতো বাসায় ফিরলাম। পরদিন আমরা বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, তখনই আমার মনে পড়লো আমার তো জুতা ছিঁড়ে গেছে কালকে। এটা জানার পর আব্বু বলল, তোরা দুজন মার্কেটে গিয়ে কি কি প্রয়োজন সবকিছু কিনে নে, আমরা এই দিকে দিয়ে বেরিয়ে মার্কেট থেকে তোদের রিসিভ করে তারপর তোদের ফুপির বাসায় যাব। ঠিক আছে, আমি আর ভাইয়া মার্কেটে যাব। তারপর আমরা মার্কেট করছিলাম, সবকিছু কমপ্লিট করে বাইরে বেরিয়ে আসলাম মার্কেট থেকে। হঠাৎ ফোন আসলো আব্বুর নাম্বার থেকে। কল রিসিভ করার পর একটা লোক বলল, হ্যালো, এই মোবাইলের মালিক কি আপনার পরিচিত? হ্যাঁ, আমার আব্বুর মোবাইল এটা। কে আপনি, আর মোবাইলটা পেলেন কোথায়? আপনার আব্বু আম্মু অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে নিয়ে আসলাম সবাই, সেখান থেকে এই মোবাইলটা পেয়েছি। আপনি দ্রুত এই হাসপাতালে চলে আসুন। আমি তাড়াতাড়ি নাবিলাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। নাবিলা জিজ্ঞেস করছিল কি হয়েছে। আমি বললাম না কি হয়েছে, আমাদের হাসপাতালে আব্বু আম্মুকে অ্যাডমিট করা হয়েছে। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার এগিয়ে এসে বলল, আপনি কি সিয়াম? হ্যাঁ, আমি সিয়াম। আপনি তাড়াতাড়ি আসুন, রোগীর অবস্থা খুব একটা ভালো না, আপনাকে কিছু বলতে চাই। চলুন তাড়াতাড়ি। তারপর নাবিলা, আমি আর ডাক্তার গেলাম রুমের ভিতরে। নাবিলা বাবা মার অবস্থা দেখে কান্না করতেছিল। কান্না করতে করতে অজ্ঞান হওয়ার উপক্রম। আব্বু আম্মু কাঁপা কাঁপা গলায় বলে, সিয়াম, আমার মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না। এই দিন তোমাকে অফিসে নিয়ে গিয়ে একটা কাগজ সাইন করিয়েছিলাম, কথা ছিল প্রপার্টির দলিল। জানি আগে থেকে বললে তুমি কখনোই সাইন করতে না, জানতাম এক সময় কাজে লাগবে, কিন্তু সময়টা এত তাড়াতাড়ি চলে আসবে কখনো ভাবিনি। আব্বু আম্মু, তোমরা এভাবে বলো না, তোমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়বে, তোমাদের ছাড়া আর কে আছে আমাদের? বাবা শিয়াম, তোমার বোনটার খেয়াল রেখো। আর আম্মুর এই অবস্থা দেখে আব্বুও ঠিক থাকতে পারলেন না। আব্বু চলে গেলেন না ফেরার দেশে। এসব দেখে আমি মাথার চাপ খেয়ে সেন্সলেস হয়ে পড়ে গেলাম। কিছু সময় পর জ্ঞান ফিরে দেখি নাবিলা আমার পাশে বসে কান্না করছে। আমাদের কোম্পানির ম্যানেজার মানে আব্বুর বন্ধু আসছে। তারপর আত্মীয় স্বজনদের খবর দেওয়া হলো, সবাই আসলো। আম্মু আব্বুর জানাজা দাফন কাফন সব শেষ করে সবাই চলে গেল, কেউ তাকলো না। আব্বু আম্মুর সাথে সাথে আমার পড়ালেখাও চলে গেল। আমার পড়ালেখা করা হলো না। আমার ছোট বোনটাকে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। তাকে বললে সেও এখন আর পড়ালেখা করতে চায় না। হাসপাতাল থেকে ডাক্তার বলল, আমার মাথায় এর আগের বার অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে একটু সমস্যা আছে, প্রত্যেক মাসে চেক আপ করতে হবে। যেহেতু হাসপাতাল আমাদের, তাই আর কোনো সমস্যা হয় নাই। নাবিলাকে অনেকভাবে বুঝিয়েছি পড়ালেখা করার জন্য, কিন্তু সে পড়ালেখা করতে নারাজ। কিছুদিন পর রেজাল্ট আসলো আমরা অনেক ভালো রেজাল্ট করেছি। আমি আর কোনো ভার্সিটিতে ভর্তি হয়নি। আমি এখন আব্বুর বিজনেসটা দেখাশোনা করি। এদিকে মিম সিয়ামের বাসায় বেড়াতে আসে পরীক্ষার পর। তারপরে ঘটে যাওয়া সব কাহিনী সত্যতা যাচাই করে আর মারিয়ার সাথেও কথা বলে। সবকিছু জেনে মিম একদম ভেঙে পড়ে। আবারও চলে যায় চাচার বাসায় এবং আগের মতো নিজেকে শক্ত করে পড়ালেখায় মন দেয়, কিন্তু এবার কিছুতেই আগের মতো সিয়ামকে বলতে পারে না। এদিকে আমি আব্বুর অফিসে আব্বুর বিজনেস সামলাই। আমি অনেক বুঝিয়ে নাবিলাকে কলেজে ভর্তি করিয়ে দেওয়ার চেষ্টা করলে বলে আর 1 বছর পর থেকে পড়বে। আমি খুব বেশি একটা চাপ দেই নেই।
এভাবে কেটে গেল 3 বছর। সবকিছু একটা ব্যবস্থা করেছি। কোম্পানির জন্য এমডি পদে একজন লোক নিয়োগ দিয়েছি। শুধু সবকিছুর হিসাব নিব আমি, আর জরুরি মিটিং এর মধ্যে উপস্থিত থাকব। 1 বছর পর নাবিলাকে ভর্তি করেছিলাম কলেজে। ভালোভাবে লেখাপড়া না করা ইয়ার চেঞ্জ পরীক্ষায় ফেল করে। এর ফলে 1 বছর পিছিয়ে এবার ইন্টার দ্বিতীয় বর্ষে সে। এখন আমার মনে হলো আমার লেখাপড়া কমপ্লিট করা দরকার। তাই আব্বুর বন্ধু মানে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করলাম, সবকিছু আলোচনা করলাম। সৌভাগ্যক্রমে আঙ্কেল আমাকে তার ভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ দেয়। আমি ভর্তি হলাম, মনোযোগ সহকারে পড়ালেখা করছি। কিছু বন্ধু হয়েছে, সবাই একসাথেই থাকি। আমি সব সময় দিতে পারি না, কারণ মাঝে মাঝেই অফিসে গিয়ে খোঁজ নিতে হয়, আবার হাসপাতালেও দেখাশোনা করতে হয়। আমাদের ভার্সিটি আর কলেজ পাশাপাশি হওয়ায় নাবিলার খেয়াল রাখতে পারে। আমার বন্ধুরাও নাবিলাকে তাদের বোনের মতো আদর করে। একদিন নাবিলাকে আমার বন্ধুরা নিজেদের বোন হিসেবে দেখে। আমি যদি ভার্সিটিতে না থাকি তাহলেও আমার চিন্তা করতে হয় না, আমার বন্ধুরাই নাবিলার খেয়াল রাখে। ও, আমার বন্ধুদের পরিচয় তো দেওয়া হয়নি। প্রথমেই ওদের নাম বলে দিই, ওয়ালিদ, খালিদ, হাসান, নিলয় আর মুশফিক। এরাই হচ্ছে আমার বন্ধু। খুব বেশি দিন না হলেও ওদের সাথে আমার সম্পর্কটা অনেক গভীর হয়ে গেছে। একদিন এই ভার্সিটিতে গিয়ে জানতে পারলাম আমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা শুরু হবে 1 মাস পর। মনোযোগ সহকারে পড়ালেখা শুরু করলাম। বাসায় এসে থেকে নাবিলা পড়তে বসেছে, তাই আমি কিছু না বলে রান্নাঘরে গিয়ে রান্না করলাম। রান্না করার জন্য কাউকে রাখা হয়নি, আমি আর আমার বোনই রান্না করি। রান্না শেষে আমি গোসল করে বের হলাম, দেখি নাবিলা এখনো পড়ছে। তাই আমি কাছে গিয়ে বললাম, কি হয়েছে রে আপু, এতক্ষণ ধরে এই একটা বই নিয়ে বসে আছিস? ভাইয়া, তুমি তো জানো আমার সামনের মাস থেকে এইচএসসি পরীক্ষা। আমি সব সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করতে পারলেও এই সাবজেক্টটা পারছি না। কি হবে এখন? আরে গাদি, আমি তো একটা টেনশন করছিস কেন? পরীক্ষা পর্যন্ত আমার কাছে সাবজেক্ট পড়বি, ঠিক আছে? আমি সব বুঝিয়ে দেব। আরে, আমার মাথায় এটা আগে আসে নাই কেন? আমার লক্ষ্মী ভাইয়া থাকতে আমি টেনশন করছি কেন? আচ্ছা ঠিক আছে, আগে এখন খেয়ে নে, অনেকটা সময় ধরে পড়লি। তারপর নাবিলা আর আমি খাওয়া দাওয়া শেষ করে পড়তে বসলাম। নাবিলা যত সমস্যা ছিল আস্তে আস্তে সব বোঝাতে থাকলাম। এভাবেই নাবিলার পরীক্ষার যত পড়া সব আমি নাবিলাকে পড়ালাম। এভাবেই নাবিলার পরীক্ষা শেষ হয় এবং আমার পরীক্ষা শুরু। বরাবর মতো এবার আমার পরীক্ষা ভালোই হচ্ছে। পরীক্ষা শেষে বন্ধুরা মিলে ঠিক করলো বেড়াতে যাবে। আমার অফিসের কাজ থাকায় আমি যেতে পারবো না, তাই বন্ধুরাও বেড়াতে যাবে না ঠিক করলো। তারপর আমি বললাম, সবাই মিলে একদিন সারাদিন ঘুরলে কেমন হয়? কোনো একটা জায়গায় গিয়ে ট্যুর দেওয়া এটাই ভালো হবে। হ্যাঁ, এটাই ভালো হবে। তবে আমাদের সাথে আমাদের জিএফকেও নিয়ে যাব। সেটা তোদের ইচ্ছে, আমি আমার বোনকে নিয়ে যাব। থাকো সবাই মিলে। সবকিছু প্ল্যান করে চলে আসলাম। শুক্রবারে বেড়াতে যাব। তারপর নির্ধারিত দিনে সবাই বেড়াতে গেলাম, অনেক আনন্দ করলাম। তারপর আসার সময় আব্বু আম্মুর কবর জিয়ারত করে রেস্টুরেন্টে ডিনার করে যে যার মতো বাসায় চলে এলাম। দেখতে দেখতে আমাদের রেজাল্টের দিন চলে আসলো। আমি চলে গেলাম ভার্সিটিতে। সকাল 11টায় বোর্ডে রেজাল্ট টানিয়ে দেওয়া হলো। এবার আমি প্রথম হয়েছি। সবাই আমাকে অভিনন্দন জানাচ্ছে, কিন্তু আমি প্রথম হওয়ায় একজনের নজরে পড়ি। কার নজরে পড়েই সেটা সাথে থাকেন জানতে পারবেন। তারপর আমি প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে গেলাম। স্যার আমাকে অভিনন্দন জানালো, তারপর বলল, আচ্ছা, তোমার তো অনেক ভালো রেজাল্ট হলো, তাহলে নাবিলার কি খবর? ও রেজাল্ট দেয়নি? স্যার, নাবিলার রেজাল্ট সামনের সপ্তাহে বেরোবে। আমি চাই নাবিলাও এইখানেই পড়ুক। আরে, এ তো আরো ভালো হবে। রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি এখানে চলে এসো, আমি নাবিলাকে ভর্তি করে দেব। আচ্ছা স্যার, আমি তাহলে আসি। এই বলে ভার্সিটি থেকে চলে এলাম। 1 সপ্তাহ পর রেজাল্ট বেরোলো বোনের। রেজাল্ট খুব ভালো হয়েছে। আমাদের ভার্সিটিতেই ভর্তি করে দিলাম। আমি 2য় বর্ষে ভর্তি হলাম। কিছুদিন পর থেকে ক্লাস শুরু হলো। প্রিন্সিপাল স্যার বললেন, আমাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান হবে এবং সেই দিনই একজন নতুন শিক্ষিকা আমাদের ভার্সিটিতে জয়েন করবেন। আর নবীনবরণের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। যে যে বিষয়ে নাম দিতে চাও, কবিতা আবৃত্তি, নাচ, গান ইত্যাদিতে নাম দিতে পারো। আর সিয়াম সেই অনুষ্ঠানে নতুন টিচারকে স্বাগত জানাবে। তুমি ফার্স্ট বয়। ঠিক আছে স্যার। এরপর প্রিন্সিপাল স্যার চলে গেলেন। এদিকে সিএম এর উপর কেউ নজর রাখছিল। সিএম এর সাথে নাবিলাকে দেখে সেভাবে নাবিলা হতো সিএম এর জিএফ, কিন্তু পরে যখন দেখে নাবিলা সিএম এর বোন, তখন সে ঠিক করে নবীন বরণ দিন সিএমকে প্রপোজ করবে। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন। সিএম এর উপর সেই রেজাল্টের দিন থেকে যে নজর রাখছে সে আর কেউ নয়, সিএমদের ক্লাসের একটি মেয়ে, তার নাম ইরা। সিএমের আচরণ, ব্যবহার, পড়ালেখা, অগ্রগতি দেখে ইরার সিএমকে ভালো লেগে যায়।
আজ যখন সিয়াম নাবিলাকে সাথে করে ভার্সিটিতে আসে তখন তার মন খারাপ হয়। যখন থেকে নাবিলা সিয়ামের বোন, তখন সিদ্ধান্ত নেয় নবীন বরণের দিন প্রপোজ করবে সিয়ামকে। দেখতে দেখতে নবীন বরণের দিন চলে আসে। সিয়াম আর নাবিলা সুন্দর করে রেডি হয়ে ভার্সিটিতে আসে। সিয়াম নাবিলাকে তার বন্ধুদের গার্লফ্রেন্ডদের কাছে পাঠিয়ে নিজের বন্ধুদের কাছে চলে যায়। সিয়াম বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, তখনই ইরা সিয়ামকে ডাকে। এই যে শুনছো সিয়াম, একটু এদিকে আসতে পারবে? দুঃখিত, আমি একটু ব্যস্ত। সিয়ামের বন্ধুরা সিয়ামকে জোর করে পাঠিয়ে দেয়। তখন সিয়াম গিয়ে বলে, কি বলবেন, ডাকছিলেন কেন? এত ভাবলেন কেন? মেয়ে মানুষ ডাকছে তাই আসা যাবে না? এটা কেমন ব্যবহার? সরি, এখন কি বলবেন বলেন, অনুষ্ঠান শুরু হয়ে গেল। তারপর এরা পিছন থেকে একটা গোলাপ ফুল বের করে সিয়ামকে প্রপোজ করে, কিন্তু সিয়াম মানা করে দেয় আর চলে আসতে থাকে। পিছন থেকে ইরা বলে, আমি তোমাকে প্রপোজ করলাম তাও তুমি রাজি হলে না। যতদিন আমি তোমার ভালোবাসা না পাই ততদিন আমি পাগলামি করেই যাব। এদিকে সিয়াম এসে সবটা বন্ধুদের কাছে বলে। বন্ধুরা বলে, তুই অ্যাকসেপ্ট করে নিলেই পারতি, তারপর দুজন মিলে বিয়ে করে একসাথে থাকতি। আমি চাই না আবারও এরকম হতে, কারো ভালোবাসায় পড়তে। আমি এখন একাই থাকতে চাই। মনে মনে বললাম, আমি শুধু একজনকে ভালোবাসি, আর সে হচ্ছে মিম। তাকে পাবো না, আর সে আমাকে ভালোবাসে না। আমিও কাউকে ভালোবাসতে পারবো না। মানে তুই এর আগে প্রেম করেছিস? বল না সবকিছু। বন্ধু, অতীত মনে করতে চাই না, তাই চুপচাপ থাকি। চলো অনুষ্ঠানে যাই। তারপর আমি নাবিলাকে সাথে করে নিয়ে অনুষ্ঠানে গেলাম। সামনে স্যারদের সাথে বসেছিলাম। মঞ্চ থেকে ডাক পড়লো আমার, আমাকে কিছু বলতে হবে, কিন্তু আমি প্রতিযোগিতায় নাম দিইনি। তাহলে নিশ্চয়ই বন্ধুরা আর নয়তো স্যার আমার নাম দিয়েছে। আমি দেরি না করে মঞ্চে চলে গেলাম। তারপরে একটা গল্পের ন্যায় আমার জীবনের কাহিনীটা তুলে ধরলাম। কাহিনীটা শেষ করে সামনে তাকিয়ে দেখি সবার চোখে পানি, চারদিকে নিশ্চুপ হয়ে রয়েছে। আমি হাততালি শুরু করলে সবাই হাততালি দিল। আমি চাচ্ছি না এই নবীন বরণের দিন কেউ মন খারাপ করে থাকুক, তাই একটু গানও গাইলাম। গান গাওয়া শেষে আমি নেমে পড়লাম মঞ্চ থেকে। এরপরে আরো অনেকেই এই কবিতা আবৃত্তি, নাচ গান অনুষ্ঠান হলে অনেক সময় ধরে। একটু পর প্রিন্সিপাল স্যার মঞ্চে উঠে আমাদের উদ্দেশ্যে কিছু মূল্যবান বাণী পেশ করলেন। তারপর বললেন, এখন আমাদের নতুন অতিথির আগমনের সময় হয়েছে, তাই নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য সিয়ামকে মঞ্চে ডাকছি। আমি মঞ্চে গিয়ে ফুলের তোড়া নিয়ে দাঁড়ালাম। একটু পর একটি মেয়ে মঞ্চের দিকে আসতে থাকলো, আর স্যার বললেন, সবাই হাততালির মাধ্যমে স্বাগতম করো আমাদের নতুন ম্যাডাম মার্জিয়া জাহান মিম। নতুন ম্যাডামের নামটা শুনে আমার বুকে দপ করে উঠলো। সামনে থেকে যাকে দেখলাম, হ্যাঁ, আমার সামনে আমার ফুফাতো বোন মিম দাঁড়িয়ে আছে, যে কখনো আমার জীবন ছিল। আমি কোনো মতে ফুলগুলো মিমের হাতে দিয়ে স্টেজ থেকে দ্রুত নেমে পড়লাম, কোনো কথা না বলে। আমার এভাবে নেমে যাওয়া দেখে সবাই অবাক। আমার পেছন পেছন নাবিলা আর আমার বন্ধুরা আসছে। আমি খেয়াল করিনি। আমি একটা ব্রেঞ্চের উপরে বসলাম, তখন সবাই হাজির। নাবিলা বলল, ভাইয়া এভাবে এখানে চলে আসলি কেন? হ্যাঁ বল, তুই কেন এভাবে চলে এলি? হঠাৎ করে সিয়াম পিছনে সবাইকে একসাথে দেখে আর সবার প্রশ্নের উত্তর কি দিবে ভাবতে থাকে। কি হলো বল? আসলে আমি আমার মাথার চেক আপ করাই নাই, অনেক দিন হলো, তাই মাথা ব্যথা করছে। মিথ্যা বললাম সবাইকে। ভাইয়া তাড়াতাড়ি চল হসপিটালে, ঠিক মতো চেক আপ করাও নাই কেন? এই বলে নাবিলা আমাকে টানতে টানতে নিয়ে গেল গেটের দিকে। আরে করছিস কি, একটু আসতে যা, পরে যাবো তো। পরে যাই হাসপাতালে? না, তুমি এক্ষুনি যাবা। তোমার কিছু হলে আমি কার কাছে থাকবো ভাইয়া? তুমি ছাড়া তো কেউ নাই আমার। আরে কান্না করছিস কেন? আচ্ছা চল, আমার কিছুই হবে না। তারপর দুজন হাসপাতালে গেলাম চেক আপ করাতে। এদিকে প্রিন্সিপাল স্যার একটু অবাকই হলেন। আমি এভাবে চলে এলাম দেখে। তারপর তিনি বিষয়টি ম্যানেজ করে নিলেন আর মনে মনে বললেন, সিয়ামের সাথে এই ব্যাপারে পরে কথা হবে। এদিকে মিম এত বছর পর সিয়ামকে এভাবে দেখতে পাবে এটা আশা করেনি, যার জন্য মিমের এই অবস্থা তাকে এভাবে দেখতে পাবে এটা আশা করেনি মিম। আচ্ছা, মিম এখানে কিভাবে আসলো এটা আপনাদের বলি। সিয়াম মাঝখানে পড়ালেখা বাদ দিলেও মিম বাদ দেয়নি। মাস্টার্স কমপ্লিট করার পর মিম কিরকম যেন হয়ে যায়, সারাক্ষণ সিয়াম সিয়াম করতে থাকে। এক পর্যায়ে মিমের বাবা মা সিদ্ধান্ত নেয় মিমকে বিয়ে দিবে, কিন্তু মিম এতে নারাজ। একবার যাই সুইসাইড করতে যায়, তাই মিমের বাবা মা বিয়ের সিদ্ধান্ত বাদ দেয় আর মিমকে তার মামার কাছে এখানে পাঠিয়ে দেয় আর ইউনিভার্সিটিতে শিক্ষিকা হিসেবে চাকরি পায়। এরপরে ঘটনা তো আপনারা জানেনই। মিম কোনোভাবে অনুষ্ঠানটা শেষ করে অফিস রুমে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে যায়। কিছু বলবেন নাকি মিস মিম? হ্যাঁ স্যার, আমি কিছু বলতে চাই। আজকে আমাকে স্টেজে ফুল দিতে উঠেছিল ওই ছেলেটাকে।
ওর ব্যাপারে একটু জানতে চাই। আপনি নিশ্চয়ই সিয়ামের কথা বলছেন। ছেলেটা অনেক ভালো, পড়াশোনায় ব্যবহারের সব দিক দিয়ে ভালো। ও হচ্ছে আমার বন্ধুর ছেলে। তবে আজকে ওর হঠাৎ করে কি হলো, এমনটা আগে কখনো করেনি। ও আচ্ছা স্যার, তাহলে আমি এখন আসি। আচ্ছা। মিম যাওয়ার পরে প্রিন্সিপাল স্যার সিয়ামের কাছে ফোন করে। ফোনটা রিসিভ হওয়ার পর, আসসালামু আলাইকুম স্যার, ফোন দিলেন যে? ওয়ালাইকুম আসসালাম। একটা বিষয় জানার জন্য তোমাকে ফোন দিলাম। তুমি আজকে এভাবে চলে গেলে কেন স্টেজ থেকে? আমার তো মাথা ব্যথার সমস্যা আছে, আপনি জানেন। হঠাৎ করে অনেক বেশি মাথা ব্যথা হওয়ায় আমি চলে আসি। ও কোনো সমস্যা না, তুমি চেক আপ করাও। সুস্থ হলেই ভার্সিটিতে এসো, অসুবিধা নেই। এদিকে মিম তার মামার বাসায় চলে গেল। গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে তার মামাতো বোন মীরাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মীরা, তুই কি সিয়ামকে চিনিস? কোন সিয়াম? ওই যে তোমাকে আজকে ফুল দিতে স্টেজে উঠেছিল যে, ওই সিয়াম? হ্যাঁ, ওই সিয়াম। জানবো না কেন, ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছেলেদের মধ্যে একজন। পড়ালেখায় ভালো। আমার বান্ধবী আছে না, ও সিয়ামকে ভালোবাসে, আজকে প্রপোজও করছে। থাক থাক, আর বলতে হবে না। মিম নিজের রুমে গিয়ে ভাবছে কালকে সিয়ামের সাথে কথা বলবে। পরক্ষণে মনে হলো সিয়ামের সাথে যে ব্যবহার করে তাকে তাড়িয়ে দিয়েছিল, এখন সিয়ামকে তাকে মানবে। তারপর আবার আমি সিয়ামের ম্যাম, সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছিল। তারপর আবার ভাবলো সিয়াম তো আমায় ভালোবাসে, তাই কথা বলবেই আমার সাথে। এটা ভেবে মিম শুয়ে পড়লো। এদিকে নাবিলা আর আমি হাসপাতাল থেকে বেরিয়ে রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেলাম। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিব, তখনই নাবিলা বলল, ভাইয়া, রাত তোমার রান্না করতে হবে না, এখান থেকেই খাবার নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে। এ বলে খাবার নিতে আবার রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম, তখন একটা ফোন আসলো এমডি আঙ্কেলের। আমি আঙ্কেল বলে ডাকি, ওনাকে বলে দিচ্ছি আমাকে নাম ধরে ডাকতে। হ্যালো সিয়াম, কই তুমি? একটু অফিসে দরকার ছিল। আচ্ছা আঙ্কেল, তাহলে আমি আসছি, নাবিলাকে বললাম। তাহলে চল, আজকে সারাদিন ঘুরবো, আর আগে অফিসে যাই, একটু কাজ পড়ে গেছে। আচ্ছা ভাইয়া, চলো। তারপর অফিসে গিয়ে সকল প্রকার কাজ শেষ করতে এবং হিসাবগুলো নিতে বিকাল 3টা বেজে গেছে। নাবিলা আর আমি পার্কে গেলাম। একটা ব্রেঞ্চে দুজনই বসে ভার্সিটির সম্পর্কে আলাপ করছিলাম। নাবিলার মনটা এখনো ভারী লাগছিল, তাই পার্কে নিয়ে আসা। সারাটা বিকাল ঘোরাঘুরি করে বিভিন্ন জায়গায় রাতের জন্য খাবার নিয়ে চলে গেলাম আমরা বাসায়। আসার সময় খেয়াল করলাম রাস্তায় মিমের মতো কে যেন আমাদের দিকে তাকিয়েছিল। থাক, তাতে আমার কি। এদিকে মিমের মন খারাপ থাকায় মিম আর মীরা একটু হাঁটতে বের হয়। তখনই দেখতে পাই সিয়াম একটি মেয়ের সাথে হাসতে হাসতে রিকশায় করে যাচ্ছে। এটা দেখে মিমের মন একদম খারাপ হয়ে যায়। তখনই মীরা বলে, আপু, তুমি এভাবে দাঁড়িয়ে পড়লে কেন? চলো তো, ভালো লাগছে না। তারপর তারা বাসায় চলে যায়। মিম সারা রাত ভাবে সিয়ামের সাথে ওটা কে ছিল। এভাবে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সিয়াম আর নাবিলা রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। সিয়াম নিজের বাইকটা নিয়ে বেরিয়ে পড়লো নাবিলাকে নিয়ে। সিয়াম আর নাবিলা বাইক নিয়ে ভার্সিটিতে প্রবেশ করলো। তখন দেখে একদম মন খারাপ করে বসে পড়লো মিম অফিস রুমে, আর ভাবতে থাকে কিভাবে সিয়ামের সাথে কথা বলবে। এদিকে নাবিলা নিজের ক্লাসে চলে গেল। আমি নিজের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখনই মিম এসে আমাকে ডাকে, এই যে সিয়াম, এদিকে একটু আসো। শুনো না শোনার বান করে আড্ডা দিচ্ছিলাম। এই সিয়াম, ম্যাম মনে হয় তোকে ডাকছে। দেখ কি বলে। তুই একটু জানা, আমার ভালো লাগছে না। আরে তোকে ডাকছে, তুই যা। বন্ধুদের জোরাজুরিতে আমি গেলাম। ম্যাম কিছু বলবেন? হ্যাঁ, তবে এখানে বলতে পারবো না, একটু অফিসে দেখা করো। দুঃখিত, আমি যেতে পারবো না। যা বলার এখানে বলেন ম্যাম। আর তাছাড়া আমি তো চরিত্রহীন, কি থেকে কি করে ফেলি বলা যায় না। আমি চলে এলাম বন্ধুদের কাছে। আমি আসতেই ওরা বলা শুরু করলো, কি মামা, কাহিনী কি? এত সুন্দরী ম্যাম একলা ডেকে কথা বলে? মাত্র কালকে এলো, এর মধ্যে পটিয়ে ফেলেছিস নাকি? আরে তেমন কিছুই না, কালকে ওইভাবে চলে আসার কারণ জিজ্ঞেস করলো। ও, আমরা তো অন্য কিছু ভাবছিলাম। সাবধানে থাকিস, ম্যামের মতিগতি ভাল লাগছে না, তোকে পছন্দ করে মনে হয়। তুই তো আবার এসব বিষয়ে ডিগ্রি অর্জন করে রাখছিস, দাঁড়া বাবিকে বলতে হবে। বাদ দে তো, চল ক্লাসে যাই। তারপর সবাই ক্লাসে চলে এলাম। তারপরে একে একে 2টা ক্লাস শেষে তারপর ক্লাসে মিম আর প্রিন্সিপাল স্যার আসলেন। প্রিন্সিপাল স্যার বললেন, স্টুডেন্টস, আজ থেকে তোমাদের ইংরেজি ক্লাস তোমাদের নতুন ম্যাডাম মার্জিয়া জাহান মিম করাবে। তারপর স্যার এমন একটা কথা বললেন, প্রিন্সিপাল স্যার ক্লাসে এসে বললেন, আজ থেকে আমাদের ইংরেজি ক্লাস নাকি মিম মানে আমাদের নতুন ম্যাডাম নেবে।
আর বললেন, ম্যাডাম নতুন, তাই সাহায্যের জন্য একজন সহকারী দরকার ক্লাসের সময়। কে হতে চাও বলো? স্যার, ক্লাসের ফার্স্ট বয়কে সহকর্মী হিসেবে দিলেই হয়। ও হ্যাঁ, তাও হও। এই ক্লাসের ফার্স্ট বয় হচ্ছে সিয়াম, অনেক ভালো একটা ছেলে, ওই পারবে সব সামলাতে। তখন আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, স্যার আমি তো সব সময় ব্যস্ত থাকি জানেনি, আমাকে মাঝে মাঝে ক্লাস পেলেই হসপিটালে অথবা অফিসে যেতে হয়, তাই আমার মনে হয় দায়িত্বটা অন্য কাউকে দেওয়া হোক। হ্যাঁ, তবে তোমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে তাই তুমিই কাজটা করবে, আর তোমার যখন যেখানে প্রয়োজন সেখানেই যাবে, অসুবিধা নেই। আর কি করার, ঠিক আছে স্যার। এরপর স্যার চলে গেলেন ক্লাস থেকে। ম্যাম সবার কাছ থেকে সবার পরিচয় নিচ্ছেন। এক পর্যায়ে আমার পালা। আমি দাঁড়িয়ে বললাম, আমার নাম সিয়াম, আমার বাবা একজন বিজনেসম্যান ছিলেন, আর আমার একটা বোন আছে, ব্যাস এটুকুই। আমি এটুকুই বলে বসে পড়লাম। মিম আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, তারপর বলে, সিয়াম, তোমার বাবা বিজনেসম্যান ছিলেন, মানে এখন কি করেন? পাশে থেকে আমার বন্ধু বলে, ম্যাম সিয়ামের বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, ও তাই বলেছে না, আর সিয়ামই সব কিছু দেখাশোনা করে। ও, আমি দুঃখিত। তারপর ম্যাম ক্লাস করাতে থাকলেন। ক্লাস শেষ হওয়ার বেল পড়লো। যাওয়ার সময় ম্যাম বলে গেলেন, সিয়াম, একটু অফিসে দেখা করো। ম্যাম চলে যাওয়ার পর বন্ধুরা বলল, তুই ম্যামের সাথে দেখা করে আয়, আমরা আর ক্লাস করবো না, ক্যাম্পাসে আড্ডা দিব। আচ্ছা 5 মিনিট দ্বারা আমি দেখে আসি কি বলে। তারপর আমি অফিসের দিকে যাচ্ছিলাম, তখনই সামনে ইরা এসে হাজির। কই যাচ্ছ সিয়াম? তোমার সাথে কথা আছে, 2 মিনিট শোনো একটু। আচ্ছা বলো, কি বলবে? আমার সময় নেই, জলদি বলো। তুমি আমাকে মেনে নিচ্ছ না কেন? তারপর আবার ওই নতুন ম্যামের ব্যবহারটা ভাল লাগছে না। সিয়াম, আই লাভ ইউ। এটা বলার সাথে সাথে পিছন থেকে ম্যাম বলে ওঠে, আই মে, এটা কি প্রেম করার জায়গা? আবার যদি দেখেছি এমনটা করেছো, তাহলে সরাসরি প্রিন্সিপাল স্যারের কাছে বলে টিসি দিয়ে দিব হাতে। সরি ম্যাম, আর হবে না। এই বলে ইরা সেখান থেকে চলে যায়। মিম বলে, তোমাকে কখন আসতে বলেছি, তাড়াতাড়ি আসো। তারপরে ম্যামের সাথে অফিস রুমে গেলাম। ম্যাম তখন বলল, সিয়াম, আমি সত্যি খুব বড় ভুল করে ফেলেছি। আমি সত্যি তোমাকে সেই দিন বুঝতে পারিনি, তোমাকে না বুঝে দোষারোপ করে গেছি। এটা আমার উচিত হয়নি। তুমি আমাকে আর একটা সুযোগ দাও, কথা দিচ্ছি আর এমনটা হবে না। প্লিজ, আমি সত্যি তোমাকে ভালোবাসি। ভালোবাসেন? তবে একজন দর্শককে হাসালেন ম্যাম। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। দেখেন ম্যাম, আমি আপনার ছাত্র, আর আপনি আমাকে একটা দরকারে এখানে ডেকেছেন। আশা করি আপনি অতীত নিয়ে টানাটানি করবেন না। আর বেশিক্ষণ আমি এখানে থাকতে পারবো না। যতই হোক আমি একজন দর্শক, বেশিক্ষণ থাকলে হয়তো উল্টাপাল্টা কোনো কিছু করে দিতে পারি। তাই আপনার কোনো কথা যদি না থাকে আমি তাহলে আসি। সত্যি সিয়াম, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তোমাকে যথেষ্ট পরিমাণ বিশ্বাসও করি। এখন আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। তোমাকে ছাড়া আমি একদমই ভালো নেই। আমি একদমই বাঁচবো না তোমাকে ছাড়া। আমি কোনো কথা না বলে চলে আসি অফিস থেকে। এসে বন্ধুদের সাথে বসলাম আড্ডা দিতে। একটু পর নাবিলা চলে আসলো, ব্যাগ নিয়ে এসে বলল, ভাইয়া চলো, আমার ভালো লাগছে না, খুব খারাপ লাগছে এখানে। কি বলিস, কি হয়েছে তোর? আমার একটু মাথা ব্যথা করছে, আর কিছু না, চলো তো বাসায়। তারপর আমি নাবিলাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে নাবিলা চলে গেল তার রুমে। আমি ঝটপট গোসল ছেড়ে দুজনের জন্য রান্না করে নাবিলাকে ডাকতে গেলাম। গিয়ে দেখি কিছু না বলে খাতা মুড়ি দিয়ে শুয়ে আছে। শরীরে হাত দিয়ে দেখি প্রচণ্ড জ্বর এসেছে। আমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিতে থাকি। একটা বাড়িতে পানি এনে জলপটি দিতে থাকি। এদিকে মিম প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছে। স্যার, আমাদের ভার্সিটি থেকে কি কোথাও বেড়াতে যাওয়া হয় না? হ্যাঁ, যাওয়া হতো, কিন্তু এখন আর যাওয়া হয় না। ভাবছি এবার কলেজ আর ভার্সিটির সবার রেজাল্ট অনেক ভালো হয়েছে, তাই এবার কোথাও বেড়াতে গেলে কেমন হয়? স্যার, এটা তো অনেক ভালো। তাহলে আপনি বেড়াতে যেতে অনুমতি দিন আর সহযোগিতা করুন স্যার। আর আমার কিছু জানার ছিল। আচ্ছা, আমি কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত নিব। আর কি জানতে চান বলেন? আমি আসলে সিয়ামের ব্যাপারে জানতে চাই সব কিছু। ও এত বড় হয়েছে, তাও ভার্সিটিতে পড়ছে। ও, এই ব্যাপার। আসলে সিয়াম হচ্ছে আমার বন্ধুর ছেলে, তবে আপন ছেলে না। কিছু বছর আগে সিয়ামকে অসুস্থ অবস্থায় পায়, তারপরে ঘটনাক্রমে তার ছেলে হিসেবে মেনে নেয়। একদিন একটা অ্যাক্সিডেন্টে আমার বন্ধু আর তার ওয়াইফ মারা যায়।
এরপর থেকে সিয়াম ওদের সব কিছু দেখাশোনা করে আর নাবিলাকে আগলে রাখে। নাবিলাও তার ভাইকে ছাড়া কিচ্ছু বোঝে না। এই হচ্ছে সিয়ামের ব্যাপারে সব কিছু ছোট্ট করে বললাম। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। এই বলে মিম অফিস রুম থেকে বেরিয়ে তার মামার বাসার দিকে যায় আর ভাবতে থাকে। আমি সেদিন নাবিলার সাথে সিয়ামকে দেখে মন খারাপ করেছিলাম শুধুই। নাবিলা সিয়ামের বোন। আমি যদি নাবিলাকে বোঝাতে পারি তবে সিয়ামের মন গলাতে পারবো। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে মীরাকে পড়ায় মিম। তারপর যখন রাতে ঘুমাতে যাবে তখন সিয়ামের বলা কথাগুলো ভেবে কান্না করতে থাকে মিম। এদিকে নাবিলার অবস্থা অনেক বেশি খারাপ হতে থাকায় সিয়াম নাবিলাকে কোলে নিয়ে রওনা হয় হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে নেওয়ার সাথে সাথে একজন ডাক্তার বলে, স্যার ম্যামের কি হয়েছে আমার কাছে দিন। দেখুন না ডাক্তার, আমার বোনটা কেমন করছে। দুপুরের পর থেকে প্রচন্ড জ্বর। দেখুন না কি হয়েছে ওর। আপনি শান্ত হন, আমি দেখছি। ডাক্তার নাবিলাকে হাসপাতালে ভর্তি করালো। তারপর বেশ কিছুক্ষণ পর এসে সিয়ামকে বলছে, স্যার আপনি চিন্তা করবেন না, এটা স্বাভাবিক। আমরা রক্ত পরীক্ষা করতে দিয়েছি, কিছু ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে। আপনি কালকে বাসায় নিতে পারেন ম্যামকে। ঠিক আছে। এই বলে আমি নাবিলার পাশে গিয়ে বসলাম। এদিকে পরদিন মিম ভার্সিটিতে গিয়ে নাবিলার খোঁজ করতে থাকে, কিন্তু পায় না। অবশেষে জানতে পারে। মিম ভার্সিটিতে গিয়ে নাবিলার খোঁজ করতে থাকে। খুঁজতে খুঁজতে জানতে পারে নাবিলা আর সিয়াম আজকে ভার্সিটিতে আসেনি। তাই হতাশ হয়ে ক্লাসে যায়। তারপর কোনো মতে ক্লাস শেষ করে বাড়িতে চলে যায়। এদিকে হাসপাতালে সিয়াম নাবিলার পাশে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। নাবিলা ঘুম থেকে উঠে দেখে তার ভাই তার পাশে চেয়ারে বসে ঘুমিয়ে গেছে। তখন সে চারপাশে তাকিয়ে দেখে সে হাসপাতালে আছে। একটু নাড়াচাড়া করতেই আমার ঘুম ভেঙে যায়। দেখি নাবিলা বসে আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, এখন কেমন আছিস বোন? দেখি তোর জ্বর কেমন আছে এখন। দাঁড়া, আমি ডাক্তারকে নিয়ে আসি। ভাইয়া একটু শান্ত হও আর এদিকে আসো। তারপর সিয়াম নাবিলার পাশে আসলেই নাবিলা তার ভাইকে মানে সিয়ামকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া আমি তোমাকে আমার ভাই হিসেবে পেয়ে অনেক খুশি। আমার মতো ভাগ্যবান বোন হয়তো আর একটাও নেই। আমার একটা ভাই চলে গেছে তো কি হয়েছে, আমি আরেকটা ভাই পেয়েছি যে আমার সাধারণ একটু জ্বরে পাগল প্রায় হয়ে যায়। এর থেকে বোঝা যায় তুমি আমাকে কতটুকু ভালোবাসো ভাইয়া। আর তুই ছাড়া আমার কেই বা আছে বল বোন? তোর কোনো কিছু হলে আমি কিভাবে থাকবো? তাই তো তোকে বাঁচাতে হলে যদি আমার জীবনও দিতে হয় তাহলে তাও দিতে রাজি। ভাইয়া তুই এমনটা বলিস না, আমি এখানে থাকবো না, আমি বাসায় চলে যাব। আচ্ছা, ডাক্তারের সাথে কথা বলে আমি তোকে নিয়ে যাব বাসায়। তারপর আমি ডাক্তারের সাথে কথা বলে ওষুধ নিয়ে বাসায় চলে এলাম নাবিলাকে নিয়ে। নাবিলার শরীর দুর্বল থাকায় আমি সিদ্ধান্ত নিলাম কিছুদিন ভার্সিটিতে যাব না। তাই বন্ধুদেরও জানিয়ে দিলাম ফোন করে। এদিকে মিম পরপর 2 দিন সিয়ামকে আর নাবিলাকে না দেখতে পেয়ে ভাবে সিয়াম হয়তো তার উপরে রাগ করে ইউনিভার্সিটিতে আসছে না। তাই মিম ভীষণ মন খারাপ করে ক্লাসে চলে গেল। প্রিন্সিপাল স্যার প্রত্যেকটা ক্লাসে গিয়ে ঘোষণা করে দিলেন আগামী 10 তারিখ ভার্সিটি থেকে ট্যুরে যাওয়া হবে। সবাইকে নিজ নিজ ক্লাস টিচারের সাথে যোগাযোগ করতে বলা হলো। একটু পর প্রিন্সিপাল স্যারকে সিয়াম কল করলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম ভার্সিটিতে আসো না কেন? আমাদের ভার্সিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সামনের মাসের 10 তারিখ একটা ট্যুরে যাওয়া হবে। আসলে স্যার নাবিলা অনেক অসুস্থ, তাই ওর দেখাশোনা করতে হয়। আজকে তো কেবল 27 তারিখ, সামনের মাসের 10 তারিখ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নাবিলা। আমরা অবশ্যই যাব, আমাদের নামটাও দিয়েন। আচ্ছা ঠিক আছে, নাবিলার খেয়াল রেখো। আচ্ছা স্যার। এই বলে কলটা কেটে দিল। অনেকেই বলবে প্রিন্সিপাল স্যার কেন নাবিলার খোঁজ নিলেন। আসলে প্রিন্সিপাল স্যার তার আব্বুর বন্ধু, তাই নাবিলার খোঁজ নিলেন। এদিকে মিমের মন খারাপ, কারণ সিএম ভার্সিটিতে আসে না। যার সাথে কথা বলার জন্য ট্যুরের প্ল্যান করলো, প্রিন্সিপাল স্যারকে বুঝালো ট্যুরে যাওয়ার জন্য, কিন্তু এখন মনে হচ্ছে সিএম ট্যুরে যাবে না। সিয়ামের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করছে মিম আর কান্না করছে। নিজের ভুল বুঝতে পেরে আরো কান্না করছে। এদিকে সিয়ামের আদর যত্নে নাবিলা অনেকটা সুস্থ হয়ে উঠেছে। নাবিলা কাল থেকে ভার্সিটি যেতে চাইলে সিয়াম বলে একেবারে 1 তারিখ থেকে যাবে। নাবিলাও মেনে নেয়। এই 2 দিনে নাবিলা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তাই 2 ভাই বোনে রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। তারপরে দুজনে বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। মিম ভার্সিটিতে এসে অফিসে মন খারাপ করে বসে আছে। আজও সিয়াম আসেনি, তাই হঠাৎ দেখতে পেল বাইক করে সিয়াম আর নাবিলা আসছে। তাদের দেখে মিম মুহূর্তেই খুশি হয়ে গেল।
সিয়াম নাবিলাকে ক্লাসের দিকে যেতে বলে বাইকটা পার্ক করতে যায়। নাবিলা ক্লাসের দিকে যাচ্ছিল, তখনই কিছু বখাটে বিরক্ত করছিল নাবিলাকে। দেখে মনে হচ্ছিল কিছুদিন হলো ভর্তি হয়েছে। যখন নাবিলার দিকে এগিয়ে যাচ্ছিল বখাটেগুলো, তখনই কেউ তাদের এলোপাথারি মারতে থাকে। সবাই তামাশা দেখছিল। বখাটে ছেলেগুলোকে নির্দয়ভাবে মারতে থাকে ছেলেটি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ছেলেটি হচ্ছে সিয়াম। এক পর্যায়ে একটি ছেলে পুলিশকে কল করে আর এমপিকে কল করে। এক পর্যায়ে সারা নাবিলা এসে সিয়ামকে থামায়, আর সাথে সাথে পুলিশ আর এমপি চলে আসে। বখাটে ছেলেগুলো বলে, স্যার দেখুন, ওই ছেলেটা আমাদের বিনা কারণে মারছে। পিছন থেকে এমপি এসে বলছে, কে মেরেছে আমার ছেলেকে? তার কলিজা কত বড় আমি দেখতে চাই। তখনই আমি সামনে যাই, আর সাথে সাথে পুলিশ আমাকে সালাম দেয় আর বলে, স্যার আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে বিজনেসের পাশাপাশি পড়ালেখা করি, আর আমি ওদের মেরেছি, মেয়েদের ডিস্টার্ব করেছিল তাই। স্যার আপনি কেন কষ্ট করে কাজটা করতে গেলেন? আমাদেরকে বললেই তো পারতেন। আবার পুলিশ সবকটা ছেলেকে, এমপির ছেলেকে সহ হাতকড়া পরিয়ে নিয়ে গেলেন। আব্বুর অনেক দাপট ছিল এই এলাকায়, আর আব্বু বড় বিজনেসম্যান ছিলেন, তাই সবাই চিনে আব্বুকে। আর আব্বুর পরে আমি বিজনেস করছি, তাই আমাকে সবাই সম্মান করে। পুলিশও তার বিপরীত নয়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আমি বললাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো তামাশা দেখতে হবে না, যে তার মতো করে ক্লাসে যাও। আর যদি কখনো এমনটা অন্য কারোর সাথে হয়, তাদেরও একই হাল করব আমি। সবাই চলে গেল যার যার মতো ক্লাসে। এমপি স্যার এগিয়ে এলো আমার দিকে আর বলল, তুমি কি মিস্টার আব্দুর রহমান স্যারের ছেলে সিয়াম? হ্যাঁ, তবে আপনার ছেলে আমার বোনের দিকে চোখ তুলে তাকিয়ে অনেক বড় ভুল করে ফেলছে এমপি স্যার। আসলে ছোট মানুষ তো, ভুল হয়ে গেছে। আমি খুব কড়া করে শাসন করে দেব, আর এই ভার্সিটি থেকে অন্য ভার্সিটিতে ভর্তি করে দেব। দয়া করে আপনি একটু পুলিশকে বলে দেন ছেড়ে দিতে। যেহেতু আমি পুলিশের হাতে দিয়েছি নিজে, তাই পুলিশ চাইলেও ছাড়তে পারবে না ওকে। আচ্ছা আপনি যান, আমি বলে দিচ্ছি ছেড়ে দিতে, তবে কথা যেন মনে থাকে। এই বলে আমি সেখান থেকে চলে এলাম নাবিলার কাছে। আমার হাতে কিছুটা অংশ কেটে গেছে। নাবিলা দৌড়ে এসে হাত চেপে ধরে অফিস রুমের দিকে নিয়ে গেল আমাকে। মিম আজকের ঘটনা থেকে অতীতের কথা মনে করছিল। ঠিক এভাবেই আমি মিমকে কবিরের হাত থেকে বাঁচিয়েছিলাম। এসব কথা ভাবছে, আর চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কেউ দেখার আগে মুছে ফেলল। দেখতে পেল নাবিলা সিয়ামকে ধরে অফিসের দিকে নিয়ে আসছে। তাই মিম ফার্স্ট এড বক্স বের করলো। সিয়ামকে নিয়ে আসলে মিম নাবিলাকে বলে, নাবিলা একটু পানি নিয়ে এসো, আমি তোমার ভাইয়ের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছি। আচ্ছা বলে পানির জন্য চলে গেল। এদিকে মিম খুব যত্ন সহকারে সিয়ামের হাত ব্যান্ডেজ করে দিচ্ছে। সিয়ামের হাত কিছুটা কেটে যাওয়ার ফলে নাবিলা সিয়ামের হাত ধরে অফিস রুমের দিকে নিয়ে আসে। মিম ফার্স্ট এড বক্স থেকে সবকিছু নিয়ে খুব যত্ন সহকারে সিয়ামের হাত পরিষ্কার করে দিচ্ছিল। নাবিলা আসার আগে মিম বলল, সিয়াম তোমার মনে আছে ঠিক এভাবে তুমি আমাকেও রক্ষা করেছিলে কবিরের কাছ থেকে? মনে আছে তুমি আমাকে কিভাবে প্রপোজ করেছিলে? আমি চুপ করে অন্যদিকে তাকিয়ে আছি, কথা বলছি না। আমাকে কি কোনোভাবে মাফ করে দেওয়া যায় না? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি সিয়াম, প্লিজ আমাকে মাফ করে দাও। ম্যাম, হাত ব্যান্ডেজ করা হয়ে গেছে, তার জন্য আপনাকে ধন্যবাদ। এটা বলে আমি অফিস থেকে বের হলাম। তখনই অফিস থেকে কল আসলো। আমি নাবিলাকে ডেকে সবকিছু বলে অফিসে চলে গেলাম। এদিকে নাবিলা দেখে ম্যাম এখনো সেখানেই বসে বসে কি যেন ভাবছে। নাবিলা কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ম্যাম আপনার কি হয়েছে, এভাবে বসে আছেন যে? ও হ্যাঁ, না কিছু হয়নি, আমি ঠিক আছি। একটু চমকে গিয়ে চোখের পানি মুছলো। তারপর মিম আর নাবিলা কিছুক্ষণ আলাপ করলো এবং তারা কিছুটা ফ্রি হয়ে গেল। এরপর থেকে যখনই মিম নাবিলার ক্লাসে যায়, নাবিলার প্রতি একটু এক্সট্রা কেয়ার করে। ভার্সিটির খুব একটা প্রয়োজনীয় ক্লাস হয় না, তাই সিয়ামে কয়েকদিন ভার্সিটিতে না গিয়ে অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রতিদিন নাবিলাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে অফিসে যায় সিয়াম। এই ফাঁকে নাবিলা আর মিম একেবারে ফ্রি হয়ে যায়। একদিন ভার্সিটি শেষে নাবিলা দাঁড়িয়ে আছে সিয়ামের জন্য। তখনই মিম এসে বলে, কি হলো নাবিলা, এভাবে দাঁড়িয়ে আছো? সিয়াম আসেনি এখনো? না এখনো আসে নাই ভাইয়া। তাহলে কল করে আসতে না বলো, আমিও তোমাদের বাসায় ওই দিকেই যাব, তাই আমার সাথে চলো। আচ্ছা ঠিক আছে। এরপর নাবিলা সিয়ামকে কল করে বলে, ভাইয়া তোর আজকে আসতে হবে না, আমি ম্যামের সাথে বাসায় চলে যাচ্ছি। কিন্তু কোনো কিন্তু না ভাইয়া, আমি ম্যামের সাথে বাসায় যাচ্ছি, এটাই ফাইনাল। আচ্ছা সাবধানে যাবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া।
এই বলে কলটা কেটে দিয়ে নাবিলা আর মিম হেঁটে যাচ্ছিল, কারণ রিক্সা পাচ্ছে না। মিম বলল, তোমার ভাইয়া অনেক ভালো তাই না? আর বাসার রান্না কে করে? বাসায় ভাইয়াও রান্না করে, আবার আমিও রান্না করি, তবে বেশিরভাগ সময় ভাই রান্না করে। তবে আমার একটা প্রশ্ন ম্যাম। তোমার ভাইয়াকে বিয়ে করালেই তো পারো, আর কি জিজ্ঞাসা করবে বলে ফেলো। সেদিন আমাদের কথা হওয়ার পর থেকে আপনি আমার ভাইয়ের সম্পর্কে সবসময় জিজ্ঞেস করেন, আজকে বিয়ের কথাও বলে ফেললেন। আপনি ভাইয়াকে কি পছন্দ করেন ম্যাম? আপনি আমার ভাবি হলে আমার কোনো অসুবিধা নেই। কি যে বলো না, খুব দুষ্ট হয়ে গেছো, মাইর দেবো কিন্তু। আচ্ছা ম্যাম, আপনি তো আমার টিচার, আপনি তাহলে আমার সাথে ফ্রেন্ডদের মতো আচরণ করেন কেন? তাহলে ভাইয়া কি সত্যি সত্যি ভালো লাগে আপনার? ম্যানেজ করতেই হয় দেখি ভাইয়াকে। তুমি দেখছি আমাকে লজ্জা দিয়ে মেরেই ফেলবে ননদি। বলেই জিভে কামড় দিয়ে ধরে কি বলতে কি বলে ফেললো। ভাবি, আমি তোমাকে বানাবো। একটা সমস্যা আছে। কি সমস্যা? মিম কিছু বলতে যাবে, তখনই সিয়াম বাইক নিয়ে হাজির। সিয়াম বলে, নাবিলা, তোর এত দেরি হচ্ছিল, যখন আমাকে আরেকটা কল করে ডাকতে পারতিস। জানিস আমার কত টেনশন হচ্ছিল। আসলে গাড়ি পাচ্ছিলাম না, তাই হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছিলাম। ভাবি নাম ম্যামের সাথে। কি বললি? না কিছু না, চলো ভাইয়া। আর ম্যামকে একটু এগিয়ে দিয়ে আসো। আমি প্রথমে রাজি না হলেও পরে নাবিলার জোর করে রাজি হলাম। তারপর নাবিলাকে বাসায় নামিয়ে দিলাম। তারপর মিমকে নিয়ে ওর মামার বাসায় যাচ্ছি। আমি একদম চুপচাপ আছি দেখে মিম বলল, আজ অনেক দিন পর তোমার বাইকের পেছনে উঠলাম, অনেক ভালো লাগছে। আমাকে কি ক্ষমা করা যায় না? প্রথমত একটু পিছিয়ে বসুন, দর্শকের এত কাছাকাছি বসতে নেই। আর আমাকে দেখলে আপনার মুখ থেকে আর কোনো কথা বের হয় না, শুধু ক্ষমা করে দাও ক্ষমা করে দাও। কি লাগা রাখছেন আপনি? চুপচাপ বসে থাকুন, আর না এখান থেকে চলে যান। আমাকে না হয় ক্ষমা পরেই করলাম, একটু আমার বাসায় যাও, মামি খুব অসুস্থ, শুধু তোমার চিন্তায়। আমি কিছু বললাম না। মার কথা শুনে বুকটা মোচড় দিয়ে উঠল। তারপর মিমকে নামিয়ে দিয়ে চলে আসছিলাম, হঠাৎ করে পিছন থেকে মিম আমার সামনে এসে কিস করে বসে। আমি প্রচণ্ড রেগে ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে চলে আসি। এদিকে মিম বলছে, আমি জানি তুমি কতটা অভিমানী, তোমার অভিমান ভাঙতে আমার অনেকটা সময় লাগবে, তবে আমিও হাল ছাড়া পাত্রী নই, ভালো তো তোমাকে বাসতেই হবে। এই বলে চলে গেল বাসায়। এদিকে রাতে সিয়াম আর নাবিলা খাওয়ার টেবিলে খাবার খাচ্ছে। নাবিলা বলল, আচ্ছা ভাইয়া, আমার একটা ভাবি লাগবে, আমাদের ইংলিশ ম্যামকে তোমার কেমন লাগে? এই কথা শুনে আমার গলার খাবার আটকে যায়। আমি পানি খেয়ে বললাম, কি বললি? আমার বিয়ে করতে অনেক দেরি আছে। না, আমার একটা ভাবি চাই। আর আমার প্রশ্নের উত্তর পেলাম না কিন্তু ভাইয়া। চুপচাপ খা, এখন এগুলো বাদ দে। তারপর দুজনে চুপচাপ খেতে থাকলাম। আমি প্রশ্নের জবাবে কি বলতাম, প্রচণ্ড রাগ ছিল সবার প্রতি, তবে মিমকে মন থেকে মুছে ফেলতে পারিনি। তারপর মায়ের অবস্থা সম্পর্কে জানার পর বন্ধুদের থেকে খোঁজ নিলাম। আসলেও মার অবস্থা অনেকটাই খারাপ, তাই ঠিক করলাম একটু হলেও দেখতে যেতে হবে। তারপর আমি সুযোগ খুঁজতেছিলাম কিভাবে মায়ের সাথে দেখা করতে যাওয়া যায়, তবে কিছুতেই হয়ে উঠতেছিল না। আজকে 8 তারিখ, 10 তারিখে ট্যুরে যাওয়ার কথা। নাবিলা আমাকে বলছে, ভাই আমার কিছু জিনিস কিনতে হবে, মার্কেটে চলো আমার সাথে। চল যাই, আমিও কিছু নিব। তারপর দুজনে যাচ্ছিলাম। নাবিলা বলল, ম্যাম মানে মিমকেও নাকি নিয়ে যাবে। আমি বাইকটা নিয়ে মিমদের বাসার দিকে যাচ্ছিলাম। এখন ভাবছেন আমি তো সহজেই মেনে নিলাম কেন মিমদের বাসার দিকে যাওয়ার জন্য। আসলে আমিও ঠিক করেছি আরেকটা পরীক্ষা নিয়ে মিমকে মেনে নিব, তারপর বাসায় গিয়ে মা বাবার সাথে দেখা করব। তবে দেখার বিষয় একটা, মিম আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিনা। তারপর মিমদের বাসার সামনে থেকে মিমকে নিয়ে মার্কেটে চলে গেলাম। সবকিছু কেনাকাটা করতেছিলাম, এমন সময় একটা দোকানে 2 জোড়া নুপুর দেখলাম। তারপর ওদের নিয়ে চলে গেলাম ওই দোকানে। 2 জোড়া নুপুরই কিনলাম, 1 জোড়া নাবিলাকে দিলাম আর 1 জোড়া আমি পকেটে রাখলাম। মিম 2 জোড়া নুপুর কিনতে দেখে ভাবলো 1 জোড়া হয়তো তার জন্য কিনবো, কিন্তু যখন দেখলো আমি পকেটে রাখছি তখন মন খারাপ করলো। মিম ভেবেছিল আমি তাকে মেনে নিয়েছি মনে মনে, কিন্তু প্রকাশ করছি না। নাবিল আমাকে জিজ্ঞেস করলো, ভাইয়া ওই নুপুর জোড়া কার জন্য কিনলে? মিম আর নাবিলা দুজনেই মনে করেছিল আমি নুপুর জোড়াটা মিমের জন্য কিনেছিলাম। তোর ভাবি ইরার জন্য নিলাম,
মিমকে একটু কষ্ট দেওয়ার জন্য বললাম, আসলে এটা মিমের জন্যই। এটা থেকে মিম নিজেকে সামলাতে পারছে না, তাই চোখের পানি নিয়ে চলে গেল নিজের বাসার দিকে। তখনই নাবিলা বলল, ভাইয়া তুমি কিন্তু এটা ঠিক করলে না। আর তুমি কি সত্যি ইরাকে ভালোবাসো? আর কবে থেকে চলছে এসব? আমি আবার কি করলাম? তাছাড়া ইরাকে আমি ট্যুরে যাওয়ার পর প্রপোজ করব। কিন্তু ভাইয়া। কিছু বলতে চেয়েও পারলো না, তবে কি বলতে চেয়েছিল তা আমি জানি। তারপর নাবিলার আমি বাসার দিকে চলে আসলাম। তারপর আমি সব কিছু গোছাচ্ছিলাম ট্যুরে যাওয়ার জন্য। কিছু গুছিয়ে রাতে খাবার খাওয়ার জন্য নাবিলাকে ডাকতে গেলাম। গিয়ে দেখি নাবিলা ফোনের জন্য কার সাথে কথা বলছে। যেটুকু বুঝলাম মিমের সাথে কথা বলছে। আমি বললাম, নাবিলা চল তো, রাতের খাবার খেয়ে নেব, আয়। কোনো কথা বলছে না। কি হলো, আয় তাড়াতাড়ি। তারপর নাবিলা কোনো কিছু না বলে চুপচাপ চলে গেল খাওয়ার জন্য। দুজনে মিলে টেবিলে গিয়ে খাওয়া দাওয়া করলাম, কিন্তু দুজনের একটু ঘুম হলো না। আমি বুঝলাম কিসের জন্য নাবিলা ওরকম করছে। তাই আমি নাবিলার রুমে গিয়ে ওর পাশে বসলাম। তারপর শান্তভাবে বললাম, নাবিলা বোন আমার, তোর কি হয়েছে বল আমায়, এভাবে চুপ আছিস কেন? কিছু হয়নি ভাইয়া। ও, আমি তাহলে পর হয়ে গেলাম, আমার কাছে লুকাচ্ছিস? আচ্ছা আমি যাচ্ছি এখান থেকে, খুব কষ্ট পেলাম রে। এই বলে বসা থেকে উঠতে নিলে নাবিলা আমার হাত ধরে বলে, ভাইয়া সরি, আমি তোমাকে পর করে দেইনি। আসলে আমার একজনকে ভাবি হিসেবে খুব ভালো লাগে, কিন্তু তুমি ইরাকে প্রপোজ করতে চাও, তাই আমার একটু অভিমান হয়েছিল। আমি খুব দুঃখিত ভাইয়া। আরে পাগলি, আমি এরাকে প্রপোজ করতে চাইছি তার মানে এই না যে প্রপোজ করতেই হবে। আগে কথা বলে দেখি, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। আর তোর পছন্দ হয় কাকে? আমি বলবো না, তুমি খুঁজে নিও। তবে এইটুকু বলতে পারি সে তোমার আশেপাশেই থাকে। তারপর নাবিলার সাথে কিছুক্ষণ গল্প করে চলে গেলাম আমার রুমে। আজকে ভার্সিটি থেকে ট্যুরে যাওয়া হবে। নাবিলা মিমের সাথে চলে গেছে ভার্সিটিতে। আমি একটু দেরিতে আসলাম, কারণ অফিসে একটু দেখা করে আসলাম। তারপর বাসে উঠতে থাকলাম সবাই। নাবিলা আর মিম একসাথে বসেছে। সারা বাসে একটা সিট খালি, তাও আবার ইরার পাশে। মিমকে জ্বালানোর জন্য আমি গিয়ে বসে পড়লাম সিটটায়। ইরা আমাকে বলল, সিয়াম, আমি কিন্তু তোমার উপরে খুশি না। আমি তোমাকে চাই, কিন্তু তুমি বিভিন্ন অজুহাতে এড়িয়ে যাও। আজকে বলতেই হবে তোমার। আসলে ইরা, আমি একজনকে ভালোবাসি, তাই তোমাকে মেনে নিতে পারছি না। যদি কেউ আমার জীবনে না থাকতো তবে আমি তোমাকে অ্যাকসেপ্ট করে নিতাম। আমি কি জানতে পারি তার ব্যাপারে? প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, তবে ট্যুরে যাওয়ার পর তোমাকে বলবো, ঠিক আছে? তবে এখন আমার সাথে হেতে হ্যাঁ নাতে না মেলাবে, ঠিক আছে? আচ্ছা। তারপর ইরা আর আমি গল্প করছিলাম। এটা পিছনে থেকে নাবিলা আর মিম দেখতে পায়। তারা অনেকটা সময় ধরে আমাদের দেখছিল। এক পর্যায়ে মিম উঠে এসে ইরাকে বলে, আই মে, তোমাকে কি বলেছিলাম? এখানে কি চলছে? আমরা তো গল্প করছিলাম। তোমাদের না একসাথে চলতে নিষেধ করেছিলাম? ম্যাম, আমরা তো ভুল করিনি, একসাথে পড়ি তাই কথা বলছি। এখন আপনি সিটে গিয়ে বসেন, সবার ডিস্টার্ব হচ্ছে। মিম রাগে গজ গজ করতে করতে নিজের সিটে গিয়ে বসলো। তারপর নাবিলাকে বলল, দেখেছো কিভাবে কথা বলছে তোমার ভাইয়ের সাথে? ওই হতচ্ছাড়ি। আর তোমার ভাইও ওর সাথে প্রেম আলাপ করছে। আমার ভালো লাগে না। আরে ভাবি, সরি ম্যাম, আপনি টেনশন করবেন না। সামনে বাস কোথাও থামলে আপনি ওর পাশের সিটে বসে পড়লেই হবে। আমাকে ভাবি বলে ডাকলে খুশি হব, কিন্তু মনে হয় না ভাবি হতে পারবো। টেনশন করেন না, আমি আছি কি করতে। আমি কিছু একটা ব্যবস্থা করে দিব। এদিকে মিমকে রাগাতে ভালোই লাগছিল। আমি ভেবেছি আর একটু রাগানোর পর কক্সবাজার গিয়ে প্রপোজ করে দেব, তাতেই রাগ ভেঙে যাবে। তাই বেশি বেশি দেখে দেখে কথা বলছিলাম ইরার সাথে। মিম শুধু রাগে ফুসছে। এক পর্যায়ে চোখে হালকা পানি দেখলাম। আমি ভাবলাম আর বেশি করা যাবে না, তাই আমি চুপচাপ বসলাম। একটু পর বাস একটা রেস্টুরেন্টের সামনে থামলো। স্যার বললেন, সবাই যার যার মতো কিছু খাওয়া দাওয়া করো, 30 মিনিট পরে ছাড়া হবে বাস। সবাই বাস থেকে নামলাম। আমি শুধু কিছু চিপস আর চকলেট নিয়ে নাবিলাকে নিয়ে বাসে উঠলাম। আমি নাবিলাকে বললাম, তুই আমার পাশে বস, আমি একটু ঘুমাবো, প্রচন্ড মাথা ব্যথা করছে, চেক আপ করাই নাই। এখন তোমাকে কি বলতে ইচ্ছা করছে ভাইয়া? সময় মতো চেক আপ করো না কেন? তোমার কিছু হলে আমার কি হবে? এখন চুপচাপ আমার কাঁধে মাথা রেখে শুয়ে পড়ো। আচ্ছা। তারপর আমি ওর কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লাম। এদিকে নাবিলা কানে ইয়ারফোন গুঁজে দিয়ে গান শুনছে, কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে আছে সিয়াম। একটু পর মিম এসে বাসে উঠে নাবিলাকে বলে, আমি এখানে বসি, তুমি আমার সিটে বসো। নাবিলা সিয়ামের ব্যাপারে সবসময় সিরিয়াস। সে চায় না তার ভাইকে কষ্ট দিতে। এখন আবার সিয়ামের মাথা ব্যথা, তাই নাবিলা বলে,
ম্যাম, আমি চাই না আমার ভাইয়ের কোনো অসুবিধা হোক। এখন সে একটু অসুস্থ, আর আপনার ব্যাপারে ভাইয়া এখনো কিছু বলে নাই, তাই এখন এখানে বসতে দিতে পারছি না। ও, আমি কথা দিচ্ছি কোনো অসুবিধা হবে না। তাও যখন বলছো, তাহলে আমি অন্য জায়গায় বসছি। মন খারাপ করে অন্য সিটের দিকে যেতে নিলে নাবিলা ডেকে বলে, আমি শুধু পরীক্ষা করছিলাম আপনি আমার ভাইকে কতটা ভালোবাসেন। আপনি পাস, এখানেই বসেন। তারপর মিম খুশি হয়ে সিয়ামের পাশের সিটে বসে। আলতো করে সিয়ামের মাথাটা নিজের ঘাড়ে রাখে। বাস চলতে চলতে হঠাৎ করে একটু ঝাঁকি লাগে। তখনই সিয়ামের ঘুম ভেঙে যায়। তার নাকে একটা চিরপরিচিত পারফিউমের ঘ্রাণ আসে। সিয়াম বুঝে যায় যার কাঁধে মাথা দিয়ে আছে সে নাবিলা না, মিম। সিয়াম চুপচাপ উপভোগ করতে থাকে মুহূর্তটা, আর মনে মনে ভাবে গিয়েই প্রপোজ করে দিবে মিমকে। হঠাৎ শুনতে পায়, আপনি কেন কেন ম্যাম, নাবিলা কই? আসলে নাবিলা একটু ওইদিকে গিয়ে বসে আছে, তাই আমি তোমার এখানে বসেছি। আর মাথা উঠলে কেন? তোমার না মাথা ব্যথা? থাক, আহার ধন্যবাদ। এটুকু বলে আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছি, অন্যদিকে তাকিয়ে। এদিকে মিম আমার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমি কথা বলছি না, মনে মনে বলছি, আর একটু ধৈর্য ধরো, খুব শীঘ্রই আমি তোমাকে আপন করে নেব। একটু পর আমরা চলে এলাম গন্তব্যে। সবাইকে একটা একটা রুম দেওয়া হয়েছে, তবে একটা রুম কম আছে। কি করা যায়? তখন স্যার মিমকে বললেন, মিম ম্যাডাম, আপনি যদি আপত্তি না করেন আপনার সাথে নাবিলাকে রাখতে পারেন। হ্যাঁ স্যার, কোনো সমস্যা হবে না। আমি আর নাবিলা একসাথেই থাকতে পারবো। তাহলে তো হলোই। সিয়াম, তুমি ওই রুমে থাকো। এরপর সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সবাই ক্লান্ত, তাই কেউই আজকে বের হয়নি। পরদিন সকাল সকাল আমি খুব ভালোভাবে রেডি হতে থাকলাম। আজকে মিমকে আবার প্রপোজ করব, আর তারপর বাবা মার কাছে যাব, যদি তারা আমাকে ভুল না বুঝে মাফ করে দেয়। তারপর সবাই সকালে নাস্তা করে বের হচ্ছিলাম, তখন ইরা এসে আমাকে ডাকলো। সিয়াম, একটু এদিকে আসবি? আচ্ছা, আসছি। আচ্ছা, আজকে এত ভালোভাবে রেডি হয়ে কি করতে যাচ্ছ? আর আমাকে না বলেছিলে তুমি সব কিছু খুলে বলবে এখানে এসে? হ্যাঁ বলছিলাম, তবে এখন বলতে পারবো না, আমি একটু ব্যস্ত। এটা বললে তো মানছি না। আমি তোমার কথা মেনেছি, তোমাকেও আমার কথা মানতে হবে। এক্ষুনি সব বলবে। আচ্ছা, ওইদিকে বেঞ্চে বসে কথা বলি। তারপর আমি আর ইরা বসলাম। তারপর আমি শুরু থেকে সবটা আস্তে আস্তে খুলে বললাম। সবটা বলা শেষ করে ইরার দিকে তাকিয়ে দেখি ইরার চোখে পানি। ইরা নিজের চোখে পানি মুছে বলল, আচ্ছা, তার মানে আমাদের মিম নামি হচ্ছেন তোমার ফুফাতো বোন আর এক্স গার্লফ্রেন্ড। হ্যাঁ, আজকে আবার সবকিছু নতুন করে শুরু করব, তাই ফুলগুলো দিয়ে এখনই গিয়ে প্রপোজ করব। তারপর আমি আর ইরা হোটেলের দিকে ফিরে আসার সময় ইরার চোখে কি যেন উড়ে যায়, তাই আমি একটু দেখার চেষ্টা করি কি গেছে চোখে। এদিকে মিম আর নাবিলা সিয়ামকে খুঁজছে। নাস্তা করার সময় একবার দেখেছিল। তারপর তারা স্যারদের সাথে সবাই হোটেল থেকে বেরিয়ে সমুদ্রের পাড়ে যায়। সবাই মজা করছিল, কিন্তু নাবিলা আর মিম চলে এলো সিয়ামকে খুঁজতে। কোথাও বাদ নাই। শেষ পর্যন্ত মিম বলে, আসো তো একটু পার্কের ওইদিকে বসি। কোথায় গেল বাদরটা? আমি খুঁজে মরি। আচ্ছা ভাবি, চলেন যাই। তখনই নাবিলা বলল, দাঁড়াও, আমি দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, খুব অস্থির লাগছে। আজকে ভাইয়াকে পেয়ে নেই একবার, তারপর দেখাবো। আচ্ছা যাও, আমি ওই দিকটায় বসি। তারপর নাবিলা কোল্ড ড্রিঙ্কস আনতে চলে যায়। এদিকে মিম সামনে গিয়ে দেখতে পায় সিয়াম আর ইরা দুজনের খুব কাছাকাছি, তাই দ্রুত হেঁটে ওদের দিকে যায়। আমি দেখি ইরার চোখে একটা কালো পোকা এসে ঢুকছিল, তাই আমি হাত দিয়ে সেটা বের করলাম। সাথে সাথে ঠাস করে একটা চর পড়লো আমার গালে। আমি অবাক হয়ে সামনে তাকাতে দেখি মিম প্রচন্ড রাগে আমাকে বলল, আসলে তুই একটা চরিত্রহীন লুচ্চা বদমাইশ। আমার প্রথমেই ভাবা উচিত ছিল তোর চরিত্রের সমস্যা আছে। মারিয়ার সাথে একবার কি করেছিস? মারিয়া ভুল স্বীকার করেছিল। এখন আমার মনে হচ্ছে মারিয়াকে তোর বন্ধুরা জোর করে ভুল স্বীকার করিয়েছিল। মিম, আগে আমার কথাটা তো শুনো। আর কিছু বলতে পারলাম না, ঠাস করে আরেকটা চর মারলো। তুই তোর অপবিত্র মুখ নিয়ে আমার নাম নিবি না, চরিত্রহীন কোথাকার। আমারই তো মনে হয় তোর বাবা মারও চরিত্রের সমস্যা আছে। মা বাবার কথা শুনে আমার রাগ উঠে যায়। আমি ঠাস ঠাস করে দুইটা চর মেরে বললাম, ব্যাস, অনেক হয়েছে। আমি আর একটা কথা সহ্য করব না মা বাবাকে নিয়ে। ওরা কি তোর মামামি হয় না? একথা কিভাবে বললি তুই? আমি তোকে আজকে মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু এটা আর কখনো সম্ভব না। এবেলা আমি সেখান থেকে চলে আসলাম আমার রুমে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে থাকলাম। এমন সময় একটা কল আসলো অফিস থেকে। হ্যালো আঙ্কেল, কি হয়েছে বলুন।
বাবা কালকেই তোমাকে এখানে ডাকতে হবে সকাল 10টার মধ্যে, অনেক বড় একটা ডিল আছে। আচ্ছা, আমি আজকে রওনা দিচ্ছি। আচ্ছা বাবা, আসো। তারপর আমি প্রিন্সিপাল স্যারের কাছে গেলাম। আমি আজকে চলে যাব এই বিষয়ে কথা বলতে। এদিকে মিম চর খেয়ে দাঁড়িয়ে কান্না করছে। ইরা ম্যামকে ধরে বসালো। এরই মধ্যে নাবিলা চলে এলো। এসে দেখে মিম গালে হাত দিয়ে কান্না করছে। ম্যাম, এভাবে কান্না করছেন কেন? চুপ, শুধু কান্না করছে। তখনই ইরা বলে, আমি বলছি কি হয়েছে। তারপর ইরা সেই সিয়ামকে জোর করে ওর অতীতের ঘটনা জানতে চাওয়া থেকে নিয়ে মিমকে থাপ্পড় মারা পর্যন্ত সব বলে। আরও বলে, সিয়ামকে আমি অনেকবার প্রপোজ করেছি, কিন্তু কখন সে রাজি হয়ই নাই। আজকে আমি সবটা জানতে চাই, আমাকে সবটা বলে। আজকে ম্যামকে আবার প্রপোজ করতে চাইছিল, কিন্তু ম্যাম না বুঝে ওকে কত কথা শুনিয়ে দিল, মা বাবা তুলে। সব কথা শুনে মিম বুঝতে পারলো সে আবার নিজের পায়ে কোড়াল মারলো, অতীতের ভুল আবার পুনরায় করলো। খুব অনুশোচনা হতে থাকলো মিমের। ইরার মুখে সবকিছু শুনে মিম নিজের ভুল বুঝতে পারলো, আবার নিজের পায়ে কুড়াল মারলো মিম, অতীতের ভুলের পুনরাবৃত্তি করলো। অনুশোচনায় কান্না করতে থাকলো মিম। নাবিলা এতক্ষণ সব শুনে চুপ ছিল। যখনই শুনলো তার ভাইয়ের ফুফাতো বোন হচ্ছে এই মিম, আর আজকেও সিয়ামকে চরিত্রহীন বলেছে আর বাবা মাকে নিয়ে বাজে কথা বলেছে, তখনই নাবিলা প্রচন্ড রেগে গেল আর বলল, ওহ, আপনি তাহলে সেই মহান প্রেমিকা যে তার ভালোবাসাকে অবিশ্বাস করতে একটা সেকেন্ডও সময় নেয় না। হতে পারে সিয়াম আমার নিজের ভাই না, তবে আমি এটা নিজের রক্ত দিয়ে লিখে দিতে পারি ও কোনো চরিত্রহীন না। আপনি কি বললেন লুচ্চা? আমি ওর রক্তের কেউ না? তারপর আমার কোনো গার্ডিয়ানও জীবিত নাই? কই, কখনো তো আমার দিকে কখনো তো খারাপ নজরে তাকায়নি। একদিন আমার খুব জ্বর হয়, আমি চোখ খুলতে পারছিলাম না, তখন সারা রাত আমার সেবা করে আমার ভাই। কই, তখন তো চাইলেই ক্ষতি করতে পারতো আমার। আর আপনি কেমনে বিশ্বাস করে নিলেন আমার ভাই মারিয়াকে ওই বন্ধ রুমে নিয়ে খারাপ কাজ করবে? আসলে আপনি কখনো আমার ভাইকে ভালোই বাসেননি। প্লিজ থামো নাবিলা, আমি আর শুনতে পারছি না। আমি আসলে অপরাধী। আমি আসলে সিয়ামের মতো রত্নের কদর করতে পারিনি, কিন্তু আমি আসলে সিয়ামকে ভালোবাসি। খবরদার, আপনি আমার ভাইয়ের নাম মুখেও নেবেন না। এই বলে নাবিলা চলে আসে সোজা রুমে। এদিকে মিমও চলে যায় রুমে। গিয়ে দেখে নাবিলা নিজের সব কাপড় গোছাচ্ছে। মিম বলল, প্লিজ নাবিলা, তুমি অন্তত বুঝতে চেষ্টা করো। একজন মানুষ যদি তার প্রিয় মানুষটার নামে এমন কথা শুনে আর এই অবস্থায় দেখে, সে কিভাবে ঠিক থাকে তুমি বলো। নাবিলা কোনো কথা না বলে সব নিয়ে সিয়ামের রুমে চলে যায়। এসে দেখে সিয়ামের ব্যাগ গোছানো আছে বিছানার উপর। একটু পর সিয়াম ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। নাবিলা বলে, ভাইয়া, তুমি ব্যাগ গুছিয়ে রাখছো কেন? আমি আজকে চলে যাব। অফিস থেকে কল করেছিল, আমাকে কালকে সকালে উপস্থিত থাকতে হবে। জানি ভাইয়া, তুমি কেন চলে যাচ্ছ আমি সব জানি। আমিও যাব তোমার সাথে। কি জানিস তুই? হ্যাঁ, কিসের কথা বলছিস? তুই এখানে থাকবি ইরার সাথে। যেহেতু এটা মাত্র 3 দিনের ট্যুর, তাই আমি আর আসতে পারবো না এখানে। তোর কষ্ট করে বাসে যেতে হবে না, আমি গাড়ি পাঠিয়ে দেব। না, আমিও যাব। তুমি কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। আমি এটা জানি মিম ম্যামই হচ্ছে তোমার ফুফাতো বোন, তাই আমিও যাব তোমার সাথে, এখানে থাকবো না। চুপচাপ রইলাম। প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আমি ওখানে অফিসে যাচ্ছি, তুই থাকবি ইরার সাথে, আমি ইরাকে বলে যাব। তারপর অনেক বুঝিয়ে নাবিলাকে ইরার কাছে রেখে আমিও রওনা দিলাম। রাত 3টায় এসে পৌঁছালাম ঢাকা। এদিকে মিম নিজেই নিজেকে অনেক কষ্ট দিচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। পরদিন সকালে সবাই নাস্তা করার জন্য একসাথে হলো। তখন প্রিন্সিপাল স্যার বললেন, আমাদের মিম ম্যাম কই, তাকে দেখতে পাচ্ছি না। তখনই একজন ওয়েটার এসে বলল, স্যার, আপনাদের একজন কালকে দুপুর থেকে কোনো প্রকার কোনো খাবার খাচ্ছে না। দুপুর এবং রাতে খাবার দেওয়ার জন্য যখন রুমের দরজায় নক করলাম, তখন ভিতর থেকে বলল সে নাকি এখন খাবে না। ও আচ্ছা, আমরা দেখছি ব্যাপারটা। সবাই মিলে মিমের রুমে যায় খাবার নিয়ে। দরজা নক করার পর ম্যাম খুলে দেয় দরজা। ম্যামের চেহারাটা একদম শুকিয়ে গেছে, কালি পড়ে গেছে, মনে হয় সারাদিন শুধু কান্না করেছে। স্যার সবকিছু জিজ্ঞেস করলে ম্যাম বলে কিছুই হয়নি, তার একটু অসুস্থ শুধু। স্যার বলে খাবারগুলো খেয়ে একটু রেস্ট নিতে, অসুস্থ লাগছে তাই। স্যার সবাইকে নিয়ে চলে গেল বিভিন্ন জায়গা ঘুরে দেখতে। নাবিলা আর ইরা থেকে গেল ম্যামের রুমে। নাবিলা চুপচাপ দাঁড়িয়ে আছে। ইরা ম্যামকে বলল, ম্যাম, এগুলো খেয়ে নিন, আপনি তো অসুস্থ হয়ে পড়েছেন। আমি খাবো না। অসুস্থ হলে কি হয়েছে?
আমি যে বড় ভুল করে ফেলেছি, ক্ষমা চাইবো। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে সিয়াম আসেনি। তখনই নাবিলা বলে, আসবে কি করে? সে তো কালকে বিকেলে চলে গেছে ঢাকায়, একমাত্র ম্যাম আপনার জন্য। আপনার ভালোবাসা এতটা ঠুনকো? একটুতেই বিশ্বাস করে ফেললেন? আমিও চলে যেতাম, শুধুমাত্র ভাইয়ার কথা দিয়ে আছি এখানে। কি বলছো? সিয়াম চলে গেছে? কান্নার বেগ একটু বেড়ে গেল। এটা দেখে নাবিলার মন গলতে থাকে। এরা নাবিলাকে বলল, নাবিলা, তুমিও ম্যামের উপরে রেগে থেকো না প্লিজ। দেখতে পাচ্ছ ম্যাম তোমার ভাইকে কতটা ভালোবাসে। তুমি রাগ করে থেকো না। একটা জিনিস ভাবো, যদি কেউ তার প্রেমিকা বা প্রেমিকের ব্যাপারে যদি এমন কোনো কিছু শোনে, তাহলে এটা তাড়াতাড়ি বিশ্বাস করে, কারণ তাকেই সে সবচেয়ে বেশি ভালোবাসে, হারাতে চায় না, তাই সন্দেহটাও বেশি করে। একটু বুঝতে চেষ্টা করো। এরপর আরো অনেকভাবে নাবিলাকে বুঝায়। নাবিলা বুঝতে পারে, তাই সে রাজি হয়ে যায় মিমকে সাহায্য করার জন্য। মিম আর সিয়ামকে এক করে দেওয়ার জন্য রাজি হয়। এদিকে সিয়াম পরদিন সকালে ঢাকায় অফিসে মিটিংয়ে অ্যাটেন্ড করে। মিটিং শেষে অফিসের এমডি বলে, বাবা সিয়াম, তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ আঙ্কেল, বলুন, অসুবিধা নেই। এর জন্য অনুমতি নিতে হয় নাকি? আসলে বাবা, আমার বয়স হয়ে যাচ্ছে, আমি আর অফিস চালাতে পারছি না। আমি বলতে চাচ্ছি। আমি বুঝে গেছি আঙ্কেল, অসুবিধা নেই। যে কোনো সময় আবার আমার সাথে যোগাযোগ করতে পারেন, অসুবিধা নেই। তবে আমি আপনার অ্যাকাউন্টে কিছু টাকা দিচ্ছি, আপনি ভালোভাবে বাকিটা জীবন কাটান। যদি কখনো কিছু প্রয়োজন পড়ে আমার কথা অবশ্যই মনে করবেন। ধন্যবাদ বাবা, তবে আমার টাকাগুলো লাগবে না। এই নাও, এই খাতাটাই তোমার সকল হিসাব পাই পাই করে দেওয়া আছে। তা না হয় মানলাম হিসাব আছে, তবে টাকাগুলো না নিলে আমি খুবই কষ্ট পাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, নেব। তাহলে আগামী 20 তারিখ থেকে আমি আসতে পারবো না বাবা। ঠিক আছে, এখন থেকে আমি অবশ্যই আসবো। তারপর বাসায় এসে সিয়াম ভাবে মিমকে আর কখনো দেখতে চায় না, তাই পড়ালেখা বাসায় থেকেই করবে। শুধু পরীক্ষা দিবে ভার্সিটিতে, সময় মতো অফিস করবে। হঠাৎ মনে হলো মিম বলেছিল আমার মা অসুস্থ। আমি সিদ্ধান্ত নিলাম 20 তারিখের আগে বাসা থেকে একবার ঘুরে আসবো, তবে কেউ যেন জানতে না পারে সেইভাবেই। আমি আমার বন্ধুদের সাথে যোগাযোগ করলাম। পরে তারা যা জানালো, অফিস সব কাজ শেষ করে আমার মার কথা মনে পড়লো। অনেকদিন তাদের দেখি না, তাই বন্ধুদের কল করলাম। একবার কল রিং হওয়ার পর ধরলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাব করছিস কেন? কিছুদিন আগে না তোর সাথে কথা বললাম আমি? সিয়াম? কোন সিয়াম? আমি কোনো সিয়ামকে চিনি না। আরে ভাই, সত্যি ভুল হয়ে গেছে, আমি যেতে চেয়েও যাইনি। আজকে সন্ধ্যায় রওনা দেবো পাক্কা। আর কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, ঠিক বলছিস তো? তুই সন্ধ্যায় আসবি? হ্যাঁ রে, রেডি হচ্ছে, সন্ধ্যায় রওনা দেবো। আর মা বাবার কি খবর? তোর মার অবস্থা খুব বেশি একটা ভালো না। আজকে হয়তো হসপিটালে নিয়ে গেছে, প্রেশার অনেকটা বেড়ে গেছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে। আচ্ছা আমি আসছি, এখন রেডি হতে হবে, রাখি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি কলটা কেটে দিয়ে সবকিছু রেডি করতে থাকলাম। আজকে রাতে হয়তো পৌঁছাবো, কালকে সারাদিন থেকে রাতে রওনা দিব, পরশুদিন একদম এসে পৌঁছাবো ঢাকায়। তারপর বিকালের দিকে রওনা দিলাম টাঙ্গাইলের উদ্দেশ্যে। কিছু ঘন্টা সফর করার পর পৌঁছে গেলাম টাঙ্গাইল সদরে। বন্ধুদের ফোন দিলাম, একটু পর তারা হাজির। আমি দূর থেকে তোদের দেখে এগিয়ে গেলাম। বন্ধুরা আমাকে দেখে বলল, সিয়াম, কেমন আছিস বন্ধু? অনেকটা পরিবর্তন হয়ে গেছিস। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোরা কেমন আছিস? আর পরিস্থিতি পরিবর্তন হতে বাধ্য করেছে আমায়। আচ্ছা তাহলে চল আমাদের বাসায় আগে। আর গাড়িটা কার? আরে গাড়িটা আমার। আর এখনই বাসায় যাব না, আগে বাবা মাকে দেখতে যাব। তবে একটা ছদ্মবেশ নিয়ে যেতে হবে, আমি চাই না তারা আমাকে দেখুক। এখন অভিমান করে থাকিস না বন্ধু, তোর বাবা মা আসলে অনেক কঠিন পরিস্থিতিতে আছে। আর মারিয়া নিজের দোষ স্বীকার করেছে তুই চলে যাওয়ার কিছুদিন পরে। মারিয়ার কথা বলিস না আমার সামনে, আর শুনতে ইচ্ছা করে না। আর চল কি করা যায় দেখি। এরপর আমরা গাড়িতে বসলাম সবাই। আমি জিজ্ঞেস করলাম ওদের, শুনলাম মার অবস্থা নাকি খুব খারাপ। মা কোথায়? হ্যাঁ, আন্টির অবস্থাই খারাপ, হসপিটালে ভর্তি। আগে চল হসপিটালে যাই। সিনিয়র ভাই হিমেল ছিল না, উনি তো ডাক্তার হয়েছে, উনি আন্টির চিকিৎসা করছেন। তাহলে হিমেল ভাইয়ের সাথে কথা বলে একটু ব্যবস্থা করে দে না, মার সাথে একটু দেখা করি, সামনে যাব না। তারপর বন্ধুরা হিমেল ভাইকে ফোন করে অনেকক্ষণ ধরে কথা বলে শেষ পর্যন্ত হিমেল ভাই একটা বুদ্ধি দেয়। আমি ডাক্তারের ড্রেস পরে মাকে দেখতে যাব, মাস্ক পরা থাকবে, তাই কেউ চিনবে না। সবকিছু প্ল্যানিং করা শেষ করলাম, কালকে সকালে যাব। বন্ধুর বাসায় এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম।
আঙ্কেল আন্টি গ্রামের বাসায় গেছে। আঙ্কেলের সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল, ওনারা খুব ভালো মানুষ। এদিকে ইরা আর নাবিলা মিমকে নিয়ে বাইরে বের হয়। বাইরে যদি একটু মিমের মন ভালো হয়, নাবিলা বলে, ভাবি তুমি চিন্তা করো না, আমরা দুজন মিলে ভাইয়াকে বোঝানোর চেষ্টা করব। নাবিলা, তোমার ভাইয়াকে আমি অনেক আগে থেকে চিনি। তোমার ভাইয়া সহজে অভিমান করে না। আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। ম্যাম, নিজেকে দোষারোপ করবে না, আমরা দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। এদিকে আমি সকাল সকাল উঠে রেডি হলাম, নাস্তা করে হাসপাতালে ঢুকলাম। হিমেল ভাইয়ের সাথে দেখা করলাম। হিমেল ভাই কিছু কাপড় দিল, সেগুলো পরে নিলাম। তারপর হিমেল ভাই আর আমি মার কেবিনের দিকে যেতে থাকলাম। কেবিনে গিয়ে দেখি সামনে দেখি ভাইয়া আর সাথে একজন মহিলা দাঁড়িয়ে আছে। আমি হিমেল ভাইকে বললাম, ভাইয়া, আমার ভাইয়ের সাথে ওই মহিলাটাকে? ওটা হচ্ছে তোমার ভাইয়ের বউ, মানে তোমার ভাবি। আর তোমার একটা ভাইপো আছে, নাম নোমান। ও, আমার ভাইয়া বিয়েও করেছেন? চুপ থাকো, সন্দেহ করতে পারে। যতই হোক তোমার বাবা মা ভাই তারা। তারপর আমি আর হিমেল ভাই মার কেবিনে গেলাম। গিয়ে দেখি বাবা মার পাশে একটা বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। হয়তো ওই হচ্ছে নেভান। বাবা আমার দিকে কিভাবে যেন তাকিয়ে আছে, এটা বুঝতে পেরে হিমেল ভাই বলল, আঙ্কেল আপনি একটু বাইরে যান, আন্টিকে দেখতে ঢাকা থেকে ডক্টর আসছেন। তারপর বাবা চলে গেল। তারপর আমি মাকে দেখলাম একদম শুকিয়ে গেছে, খুব দুর্বল। আমি হিমেল ভাইকে জিজ্ঞেস করলাম, ভাইয়া মায়ের কি হয়েছে, সমস্যা কি? আন্টির অতিরিক্ত টেনশনের ফলে হার্টের সমস্যা দেখা দিয়েছে, হার্টে রিং পরাতে হবে, অনেক টাকার প্রয়োজন। আর তোমার ভাইয়ের কোম্পানিটা অনেক লস খেয়েছে, আর তোমার বাবারও চাকরি শেষ, তাই এখন চিকিৎসা করাতে পারছে না। আপনি আমার মার চিকিৎসার ব্যবস্থা করুন, সব টাকা আমি দেব। আচ্ছা সেটা বিষয়ে অফিসে আলোচনা করছি। এখন যাব। তোমাকে দেখলাম মা ঘুমিয়ে আছে, একটু পর জেগে উঠলো, আমাকে দেখে বলল, বাবা তোমাকে চেনা চেনা লাগছে কেন? আমি চুপচাপ থাকলাম। কথা বললে বুঝে ফেলতে পারে আমি সিয়াম, তাই কথা বললাম না। হিমেল ভাই তখন বলল, ইনি হচ্ছেন একজন ডাক্তার, ঢাকা থেকে আসছেন। তারপর কিছুক্ষণ পর সবাই আসলো। হিমেল ভাই, আমি চলে গেলাম হিমেল ভাইয়ের রুমে। আমি হিমেল ভাইকে বললাম, ভাই যত টাকার প্রয়োজন আমি দেব, এখন আপাতত এই 5 লাখ টাকা রাখেন, আমি আরও লাগলে পরে দেব। এতগুলো টাকাই নিয়ে আসছি। টাকা না হয় দিলে, যদি আমার কাছে জিজ্ঞাসা করে এতগুলো টাকা কে দিল, তাহলে আমি কি বলবো? ভাই আপনি একটু ম্যানেজ করে নিন। এরপর আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলাম হাসপাতাল থেকে। আসার সময় ভাই আমার দিকে কেমন করে যেন তাকিয়েছিল। আমি ভয়ে ভয়ে চলে আসলাম, যদি চিনে ফেলে। রাতে বন্ধুদের থেকে বিদায় নিয়ে দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে মনে হলো নাবিলা তো কালকে ফিরবে, গাড়ি পাঠিয়ে দেওয়ার কথা ছিল। আমি যাই গিয়ে নিয়ে আসি। তারপর আমি গাড়িটা নিয়ে যমুনা সেতু হয়ে কক্সবাজারের দিকে চলে গেলাম। এদিকে পরদিন সকালে মিম অনেকটা মন হালকা ফিল করছিল। নাবিলা, ইরা আর মিম যখন হোটেলের দিকে যাচ্ছিল, তখন ভার্সিটির একটা শিক্ষক মিমের সমবয়সী হবে, নাম ওমর ফারুক, মিমকে ডেকে বলে, এই যে ম্যাডাম, আপনার সাথে কিছু পার্সোনাল কথা ছিল, কিন্তু এখন বলতে পারছি না, তাই কালকে সকালে একটু দেখা করবেন? আচ্ছা ঠিক আছে। আরে স্যার, এক্ষুনি বলুন কি কথা এখানে? কালকে সকালে বলবো নি। তারপর ওমর স্যার সেখান থেকে চলে যায়। তখনই সিয়ামের ফোন আসে নাবিলার ফোনে। সিয়াম জানায় কালকে সকালেই পৌঁছে যাবে সিয়াম নাবিলাকে নিতে। নাবিলা মিমকে এটা জানালে মিম খুশি হয়, সিয়ামকে আবার দেখতে পাবে, সে ক্ষমা চাওয়ার সুযোগ পাবে আরেকবার। এদিকে সিয়াম আসার সময় বন্ধুদের কথাগুলো মনে করতে থাকে। নাবিলাকে নিয়ে আসার জন্য সিয়াম আবার কক্সবাজারের দিকে রওনা দেয়। আসার সময় বন্ধুদের বলা কথাগুলো মনে আসে। টাঙ্গাইল থেকে আসার আগে বন্ধুদের সবটা জানিয়েছিল মিমের ব্যাপারে। মারিয়া যখন নিজের ভুল স্বীকার করে তা জানার পর তখন মিম অনেক কান্না করে। মিম আসলে তোকে ভালোবাসে, তাই তো তোর পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না। দেখ, তুই মিমকে মেনে নে। দেখি কি করা যায়। আমার বাবা মা নিয়ে কথা আমি একদম পছন্দ করি না। যা বলার আমাকে বলতো, বাবা মা নিয়ে কথা বলা আমার একদম ভালো লাগে নাই। দেখ মেনে নিবে কিনা তোর ব্যাপার, আমাদের কাছে জিজ্ঞেস করলে আমরা বলবো অবশ্যই মেনে নেওয়া উচিত। তাই বন্ধুদের কথা মনে পড়লো, এখন আমার কি করা উচিত? আমি কি মেনে নিব? রাত 3টার সময় চট্টগ্রামে এসে পৌঁছালাম কক্সবাজারে। হোটেলে যাওয়া যাবে না, তাই গাড়িতেই কোনো মতে ঘুমিয়ে পড়লাম অ্যালার্ম দিয়ে। সকাল 6টায় ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। ঘুমটা কম হওয়ায় মাথাটা ব্যথা করছে। একটু পর আমি নাবিলার রুমে চলে গেলাম। নাবিলা আমাকে দেখে বলছে, ভাইয়া তুমি এত সকাল সকাল এখানে কিভাবে আসলে?
আর আমি আসছি রাত 3টায়, অনেক ক্লান্ত লাগছে তাই গাড়িতে ঘুমিয়ে পড়ছিলাম। হোটেলে আসিনি, কিন্তু এখন মাথা ব্যথা করছে, চল একটা কফি খেয়ে আসি। আচ্ছা চলো, আর একটা কথা বলতে চাচ্ছিলাম। আমার সাথে কথা বলতে অনুমতি নিচ্ছিস? আমাকে পর করে দিলে নাকি? আচ্ছা বল, কি বলবি? সরি ভাইয়া, আসলে তুমি এক লাইন বেশি বুঝো। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, মিম ম্যামকে তুমি মেনে নাও, অনেক ভালো, তোমাকে অনেক ভালোবাসবে। একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাকে ভালোবাসে বলেই ইরাকে তোমার পাশে সহ্য করতে পারে নাই। বেশি কথা বাদ দিয়ে এখন চল তো, আমার মাথা ব্যথা করছে। আর এই বিষয়ে পরে কথা বলবো, আর ভেবে দেখবো কি করা যায়। আচ্ছা চলো যাই কফি শপে। এদিকে মিম ওমর স্যারের কথা অনুযায়ী সকাল সকাল দেখা করে সমুদ্রের ধারে। তারপরে মিম বলে, আচ্ছা স্যার, কি যেন বলতে চেয়েছিলেন কালকে, বলেন। আচ্ছা বলবো, কিন্তু এখানে না, চলেন একটা কফি খাই আর কথাটা বলি। আচ্ছা চলেন। অনিচ্ছা থাকা সত্ত্বেও গেল। দুজনে মিলে কফি সাথে গিয়ে একটা টেবিলে বসলো। 2টা কফি অর্ডার করলো। তখনই ওমর বলল, আচ্ছা তাহলে আমার এখন কথাটা বলে দেওয়াই উচিত। তারপর ওমর পকেট থেকে একটা গোলাপ ফুল বের করে মিমের সামনে হাঁটু গেড়ে বসে ফুলটি এগিয়ে বলল, আমি কখনো প্রেম করিনি, তাই কিভাবে প্রপোজ করতে হয় জানি না। ভার্সিটিতে প্রথম দিন আপনাকে দেখার পর আমার হৃদয়ে আপনার জন্য একটা জায়গা তৈরি হয়, একটু ভালো লাগাও তৈরি হয়। কখন যে ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়েছে আমি জানি না। তাই আজকে আমি আপনাকে একটা কথা বলতে চাই, আই লাভ ইউ ম্যাম, আই লাভ ইউ সো মাচ। মিম কি করবে বুঝতে পারছে না, সরাসরি নাও করতে পারছে না। তাই ভাবলো ফুলটা হাতে নিয়ে ভালোভাবে বুঝিয়ে বলি। ফুলটা যেই হাতে নিয়েছে, মিম দরজার দিকে তাকিয়ে দেখে সিয়াম আর নাবিলা দাঁড়িয়ে আছে এবং মিমদের দেখছে। এদিকে সিয়াম আর নাবিলা কফি শপে এসে দেখে মিম ওমর স্যারের সাথে আছে এবং ওমর স্যার মিমকে প্রপোজ করেছে। মিম ফুলটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সাথে সাথে সিয়াম আর নাবিলা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় হোটেলের দিকে। সিয়াম নাবিলাকে বলে, নাবিলা, তুই তোর ব্যাগটা নিয়ে আয়, আমি গাড়িতে আছি। যেহেতু সবার আজকে ঢাকা ব্যাক করার কথা ছিল, তাই একটা গোছানো হয়েছিল। আচ্ছা ভাইয়া। সিয়াম গাড়িতে বসে ভাবতে থাকলো। আমি মিমের সাথে ওমর স্যারকে দেখে কেন কষ্ট পাচ্ছি? মিম তো এখন আমার কেউ না, যদিও বা ফুফাতো বোন, তবে ওমর স্যার ছেলে হিসাবে ভালোই। তাহলে কেন আমি কষ্ট পাচ্ছি বুঝতে পারছি না। মিমের তো স্বাধীনতা আছে, যার সাথে খুশি থাকবে তার সাথেই থাকবে। আমি কেন কষ্ট পাচ্ছি? নিজের চুলগুলো টেনে টেনে ছিঁড়তে মন চাচ্ছে। প্রচণ্ড অভিমানে আমার ভালোবাসা একটু কমেনি তার প্রতি। তবে এখন সে নিজের পথ বেছে নিয়েছে, আমার আর কিছু করার নেই। নাবিলা চলে আসলো। গাড়িতে বসার মাত্রই আমি গাড়ি স্টার্ট করলাম এবং ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এদিকে দেখুন স্যার, আমি আপনাকে কখনো ওই নজরে দেখিনি, সবসময় বড় ভাই মনে করেছি। এখন আপনাকে সবটা খুলে বলার সময় নেই, আগে আমার ভালোবাসার ভুল ভাঙিয়ে নিই। এই বলি মিম দৌড়ে চলে এলো হোটেলের দিকে। এসে দেখে সিয়াম আর নাবিলা কোথাও নাই। তাই নাবিলা খোঁজ নিতে হোটেলের রিসেপশনে যায়। গিয়ে জানতে পারে সিয়াম আর নাবিলা চলে গেছে। প্রিন্সিপাল স্যারের কাছে বলে মিমও ঢাকার দিকে রওনা দেয়। মিম ঠিক করে আজকে যেভাবে করে হোক সিয়ামের ভুল ভাঙাতে হবে, অনেক সমস্যা হয়ে যাবে। এদিকে সিয়াম নাবিলাকে উদ্দেশ্য করে বলে, নাবিলার কোনোদিন যদি তুই আমাকে মিমের ব্যাপারে কিছু বলিস, তবে সেদিনই আমার তোর সাথে শেষ দিন। আমি কোথায় চলে যাব আমি নিজেও জানি না। ভাইয়া তুমি প্লিজ এমন কথা বলো না। আমি কখনো তোমার কথার অবাধ্য হব না। জীবনে ওই মেয়ের নাম মুখে আনবো না। আমি তো দেখলামই কাহিনী। অনেকটা পথ জার্নি করার পর দুপুর 3টায় আমাদের বাসায় পৌঁছে গেলাম। গাড়িটা পার্ক করে আমি শুতে চলে গেলাম আমার রুমে। গিয়ে বাথরুমে ঝর্ণা ছেড়ে দিয়ে নিচে বসে পড়লাম। আজকের ঘটনা দেখে নিজেকে সেই প্রথম দিনের মতো অসহায় লাগতে লাগলো। একবার ভাবলাম নিজেকে শেষ করে দিই, কিন্তু আমাকে বাঁচতে হবে, নাবিলার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। পাক্কা 3 ঘন্টা পর কোনো মতে কাপড় চেঞ্জ করে বিছানায় শুয়ে পড়লাম। এরপর আমার কিছু মনে নেই। তারপর যখন আমার চোখ খুললো তখন আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। পাশে তাকে দেখি নাবিলা বসে আছে চেয়ারে। আমাকে চোখ খুলতে দেখে ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার একটা চেক আপ করে বলল, স্যার, আপনার মাথায় অনেক চাপ পড়েছিল এবং অনেকক্ষণ যাবৎ পানিতে ভেজার ফলে জ্বর হয়েছে। আপনার শরীর এখন দুর্বল, 2-3 দিন রেস্ট করেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি কবে বাসায় যেতে পারবো? পরশুদিন যেতে পারেন। কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন। এখন আমি আসি। ডাক্তার চলে গেল। নাবিলা বলল, ভাইয়া তুমি চিন্তা করো না,
আমি খাবার নিয়ে আসছি এক্ষুনি। তোর যেতে হবে না, অর্ডার দিয়ে চলে আসবে। এটা আমাদের হসপিটাল, জানিস না? এদিকে মিম ঢাকা ব্যাক করার পর সরাসরি সিয়ামদের বাসায় চলে আসে। এসে দেখে গেটে তালা। দারোয়ানকে জিজ্ঞেস করলে বলে সিয়াম অসুস্থ, হাসপাতালে আছে। মিম দেরি না করে চলে যায় হাসপাতালে। গিয়ে সিয়ামের কেবিন খুঁজতে থাকে। এক পর্যায়ে সিয়ামের কেবিন পেয়েও যায়। দরজায় দাঁড়িয়ে দেখে সিয়াম খাবার খাওয়ার পর ওষুধ খাচ্ছে। তাই দ্রুত গিয়ে সিয়ামের পায়ে পড়ে যায় মিম আর বলে, সিয়াম, তুমি যা ওই দিন দেখেছো ভুল দেখেছো। আমার সাথে ওমর স্যারের কোনো সম্পর্ক নাই। এই যে ম্যাম, আপনি এখান থেকে সসম্মানে চলে যান। আমি কি আপনাকে কোনো বিধিনিষেধ করেছি? আপনি যার সাথে ইচ্ছা যা খুশি করতে পারেন। আমি কেউ নয় এসব বলার। আমি বুঝি না কেন আমার পিছনে পড়ে আছে। এই নাবিলা, ম্যামকে গেটের রাস্তাটা দেখিয়ে দে তো, আমার ভালো লাগছে না। এরপর নাবিলা মিমকে নিয়ে কেবিনের বাইরে চলে আসে। মিম বলে, সরি, আমি কোনো বিশ্বাসঘাতকের জন্য আমার ভাইকে হারাতে পারবো না। আপনি চলে যান এখান থেকে প্লিজ। নাবিলা বলে মিমকে উদ্দেশ্য করে, দেখুন ম্যাম, আপনার মতো বিশ্বাসঘাতকের জন্য আমি আমার ভাইকে হারাতে পারবো না। আপনি দয়া করে চলে যান এখান থেকে। তখনই মিম একটা দৌড় দেয় হাসপাতালের বাইরের দিকে। তারপর কান্না করতে করতে চলে যায় বাসার উদ্দেশ্যে। ঢাকা থেকে টাঙ্গাইল আসতে সময় লাগবে কিছুটা। তারপরও মিম রওনা দেয় টাঙ্গাইলের উদ্দেশ্যে। এদিকে নাবিলা মিমকে দৌড়াতে দেখে কিছুটা চিন্তায় পড়ে যায়, যদি কোনো গাড়ি এসে ধাক্কা দেয়। কিন্তু পরে আবার মনে হয় তার ভাইয়ের সাথে মিম বিশ্বাসঘাতকতা করেছে, তার জন্য চিন্তা করে কি হবে। কিন্তু আবার মনে হয় না, একজন মানুষকে এভাবে কিভাবে ছেড়ে দেওয়া যায়। নাবিলা দোটানায় পড়ে যায়। এদিকে প্রিন্সিপাল স্যার চিন্তা করছে, সবাই এভাবে চলে যাচ্ছে কেন? কোনো কারণ তো নিশ্চয়ই আছে। উনি সিয়ামকে ফোন করলো, যেহেতু সিয়াম সবার আগে চলে এসেছে এবং পরে গিয়ে নাবিলাকেও নিয়ে এসেছে। কল রিং হওয়ার পর নাবিলা কলটা ধরলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাবিলা, সিয়াম কোথায়? স্যার, ভাইয়া তো অসুস্থ, অনেক হসপিটালে আছে, 2 দিন পরে বাসায় যেতে পারবে। আচ্ছা, তাহলে আমরা আজকে ঢাকা ব্যাক করব, তারপর আমি আসছি সিয়ামকে দেখতে। আচ্ছা স্যার। প্রিন্সিপাল স্যার কলটা কেটে দেয়। আবার এদিকে ওমর স্যার একটু অবাক হয়ে যায় মিমের ব্যবহারে। কিছুতেই বুঝতে পারছে না মিম কি বলে গেল, আর এভাবে চলে যাওয়ার মানেই বা কি। তাই মিমের ব্যাপারে একটু খোঁজ নিল, কিন্তু জানতে পারলো মিম ঢাকা চলে গেছে। তাই মিমের সাথে সবসময় থাকতো ইরা আর নাবিলা। নাবিলাও নাই, তাই ইরাকে ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা ইরা, তুমি কি মিম ম্যাডাম আর শিয়ামের সম্পর্কে কিছু বলতে পারো? যেহেতু সিয়ামকে দেখার পরে মিম চলে গেছে। তারপর এরা এক এক করে সবকিছু খুলে বলে মিম আর সিয়ামের ব্যাপারে স্যারকে। সবটা শুনে স্যার একটু লজ্জিত হলো। ঠিক করলো ঢাকায় ফিরে এসে মিম আর সিয়ামের সাথে দেখা করে ওদের মধ্যকার সব মনোমালিন্য ঠিক করে দেবে। তাই প্রিন্সিপাল স্যারের কাছ থেকে সিয়ামের ঠিকানা নেওয়ার জন্য যায় ওমর স্যার। পরে জানতে পেরেছি আমি খুব অসুস্থ, হসপিটালে আছি। ঢাকায় ফিরেই প্রিন্সিপাল স্যার দেখা করতে যাবেন সিয়ামের সাথে। ওমর স্যার বলে তাকেও নিয়ে যেতে। প্রিন্সিপাল স্যার রাজি হয়ে যায়। অপরদিকে মিম সরাসরি সিয়ামের বাসায় যায় টাঙ্গাইল। মিমের বাবা মাও ছিল এখানে। মিমকে কান্না করতে দেখে সবাই বলে, কি হয়েছে মামনি, তুমি এভাবে কোথা থেকে আসলে? তারপর সবাইকে মিম সবটা খুলে বলে। সবটা শুনে সবাই সিদ্ধান্ত নেয় কালকেই সবাই ঢাকায় যাবে। এদিকে ঢাকায় এসে প্রথমের পর প্রিন্সিপাল স্যার আর ওমর স্যার চলে আসে হসপিটালে। প্রিন্সিপাল স্যার কিছুক্ষণ কথা বলে চলে যান। ওমর স্যার বলেন, আমি কিছুক্ষণ পরে যাব। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পর ওমর স্যার বলেন, শিয়াম, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি যদি জানতাম তুমি আর মিম ম্যাম রিলেশনে আছো, তাহলে কখনোই মিমকে প্রপোজ করতাম না। রিলেশনে আছি মানে? মিম তো সব বলল, তুমি আর মিম নাকি রিলেশনে আছো। আমাকে ভালোভাবে বুঝিয়ে বলল। আসলে আমি না জানি মিমকে প্রপোজ করে বসেছিলাম। স্যার, এসব আপনাকে কে বলেছে? মিম আমাকে সব কিছু বুঝিয়ে বলেছে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাদের মাঝে কোনো দূরত্ব সৃষ্টি করতে চাইনি। তুমি ভুল বুঝে থেকো না, আমি আসছি। তারপর নাবিলা বলল, ভাইয়া, তাহলে কি আমরা ভুল করলাম? না বুঝে মিম ম্যামকে এভাবে তাড়িয়ে দিলাম। চিন্তা করো না, ও কোথায় গেছে আমি জানি। ওর কাকার বাসায় গেছে। ওর কাকার বাসায় টাকাতেই, তাই চিন্তা করতে হবে না। আমাকে একটু পর ছুটি দেওয়া হলো, আমি বাসায় চলে গেলাম। এভাবেই আমি একটু সুস্থ হয়ে উঠলাম। আমি আর নাবিলা বসে আছি সোফায়। এমন সময় বাসার কলিং বেল বেজে উঠলো। নাবিলার দরজা খুললো। আমি বললাম, নাবিলা কে এসেছে রে? নাবিলা কিছু বলছে না দেখে আমি গেলাম দরজার দিকে।
তখনই দেখি বাবা মা ভাইয়া ভাবি সবাই আছে। তখনই বাবা আমার দিকে গিয়েছে, এটা ঠাস করে একটা ছোড় দিল গালের মধ্যে এবং জড়িয়ে ধরে বলল, আমরা না হয় একটু ভুল বুঝে তোর প্রতি অন্যায় করে ফেলেছি, তাই বলে কি আমাকে ক্ষমা করতে পারবে না? তোর মা কতটা অসুস্থ ছিল, তোর জন্য চিন্তা একেবারে বেছেনে পড়ে গিয়েছিল, কিভাবে পারলি আমাদের ভুলে থাকতে? আমি চুপ। আচ্ছা, আমি তোর পায়ে পড়ছি, তাও একটু কথা বল আমার সাথে। মা, বাবা, তোমরা কি বলছো এসব? তোমাদের প্রতি আমার কোনো রাগ নেই, এসব বলে আমাকে পাপী বানিও না। তোমরা হয়তো ধোকায় পড়ে এসব বলে ফেলেছো, ছাড়া আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। আমার চোখে পানি। এই বলে সবাইকে জড়িয়ে ধরলাম। তখনই ভাইয়া বলল, আমি গরিব বলে আমাকে ভুলে গিয়েছিস? তারপর আমি গিয়ে ভাইয়াকেও জড়িয়ে ধরলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া ওনারা কারা? মনে হচ্ছে উনি ভাবি, এটা আমার বাঁচতে, তাই তো? একদম ঠিক বলেছিস। তারপর মা বাবা নাবিলার দিকে ইশারা করে বলে, এই মিষ্টি মেয়েটা কে রে বাবা? তোমাদের পরিচয় করে দিই, এ হচ্ছে আমার কলেজের টুকরো একমাত্র আদরের ছোট বোন নাবিলা। আর নাবিলা ওনারা হচ্ছেন আমার বাবা মা, ভাইয়া আর ভাবি। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। সিয়াম, তোর বোন এখনো আমাদের মা বাবা হিসেবে মেনে নিতে পারে নাই। মা বাবা, আমি আসলে একটু ভয়ে ছিলাম। তাছাড়া মা বাবা চলে যাওয়ার পর কেউ এভাবে বলে নাই। ভাইয়া কখনো মা বাবার অভাব বুঝতে দেয় নাই। আরে পাগলি মেয়ে, আমরাই তোর মা বাবা। হ্যাঁ, আজকে থেকে তুমি আমাকে বাবা আর ওনাকে মা বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে। এরপর সবাই কথা বলছিলাম। অনেক বছর পর সবাই একসাথে। নাবিলাও আজকে অনেক খুশি মা বাবাকে পেয়ে। এমন সময় মিম আর তার বাবা মা এসে হাজির। সবাইকে ক্ষমা করে দিলে আমাকে কি ক্ষমা করা যায় না? আমি কি খুব বেশি অপরাধ করে ফেলেছি? অনেক বছর পর বাবা মার সাথে বসে কথা বলছিলাম। এমন সময় মিম আর মিমের বাবা মা এসে বলে, সবাইকে ক্ষমা করে দিলে সিয়াম, আমি কি খুব বড় ভুল করে ফেলেছি? আমাকে ক্ষমা করা যায় না? জবাব দাও সিয়াম। একটু ভেবে বললাম, যদি তুমি সুসংবাদ শুনতে চাও তবে এখন একদম চুপচাপ থাকো, কালকে সকালে বিষয়ের কথা হবে। মিমকে একথা বলার সময় সবাইকে ইশারা করলাম। সবাই আমার সাথে হে মিলালো। তখন আমি নাবিলাকে বললাম, নাবিলা তুমি সবার ব্যবস্থা করে দাও তো আপু। আচ্ছা যাচ্ছি ভাইয়া। পাশ থেকে ভাবি বলে উঠলো, আমিও যাচ্ছি ওকে সাহায্য করতে। তারপর দুজনে মিলে চলে গেল উপর তলায় একটা করে রুম ঠিক করতে। আমি ফুফি আর আঙ্কেলকে ইশারা করলাম মিমকেও পাঠিয়ে দিতে। ওনারা সেটা বুঝে মিমকে বললেন, মিম তুইও যা ওদের সাথে। যাচ্ছি এখন, কিন্তু কালকে যেন সুসংবাদ পাই, না হলে আমি নিজের কি করে ফেলবো তোমরা কল্পনাও করতে পারবে না। এগুলো বলে মিম চলে গেল। মা বাবা বলছে, আচ্ছা সিয়াম কোনোভাবে কি ক্ষমা করে চায় না মিমকে? হ্যাঁ যায়, তবে আমার কথা শুনতে হবে তোমাদের। কি কথা? আমরা রাজি আছি। তাহলে শুনুন। আচ্ছা মিম কি তাহলে মানবে যদি কোনো কিছু করে বসে? আরে মানবে, আপনাদের যা বললাম তাই করেন তাহলেই হবে। তারপর সবার জন্য খাবার বাইরে থেকে অর্ডার করলাম, যেহেতু রান্না করা হয়নি এখনো বাসায়। সবাই মিলে রাতের খাবার খেয়ে যার যার রুমে শুয়ে পড়লাম। পরদিন সকালবেলা আমি আমার বন্ধুদের ফোন করলাম, করে সবটাকে খুলে বললাম। তারা সবাই ডেকোরেশনের আইটেমগুলো নিয়ে চলে আসলো। বাড়িটা সাজানো হচ্ছে। মা বাবা আমরা সবাই ড্রয়িং রুমে বসেছিলাম। তখনই মিম এসে বলল, আচ্ছা বাসাটা সাজাচ্ছে কেন? কোনো সুখবর কি হলো? সব বলবো, তার আগে আমাকে একটা কথা দে আমার মাথা ছুঁয়ে। কি এমন কথা যে আর তোমার মাথা ছুঁয়ে প্রমিস করে তারপর বলতে হবে? আগে কথা দে তারপর বলবো তোর সুখবর। প্রমিস করলাম, তুমি যা বলবে আমি তাই মেনে নেব। এখন হয়েছে? তোর সুখবরটা এই, আমরা সবাই মিলে তোমার বিয়ে ঠিক করেছি আজকে। এইটাই তোমার সুখবর। আর তুমি আমাকে কথা দিয়েছো আমি যা বলবো তাই মানবে। আজকে? আচ্ছা ঠিক আছে। পাত্রটা কে? হেসেই বলছে। মিম মনে করেছে পাত্রটা সিয়াম, তাই অমত করে না। পাত্র তোমার ভার্সিটিতেই পড়ে স্টুডেন্ট। সিয়াম তো তোমাকে মেনে নিল না, তাই ওর সাথে তোমার বিয়ে হবে। মিম এই কথাটা শুনে একদম আকাশ থেকে পড়ে। যার সাথে মিমের বিয়ে হবে সে সিয়াম না অন্য কেউ। সাথে মিম বলে, না বাবা, আমি বিয়েটা করতে পারবো না। সিয়ামকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। তুই কিন্তু তোর বাবার মাথায় হাত দিয়ে প্রমিস করেছিস। তুই যদি এখন প্রমিস না পূরণ করিস তাহলে তোর বাবা মারা যাবে। তুই কি চাস তোর বাবা মারা যাক? যদি না চাস তাহলে বিয়েটা করে নে। তোমরা আমার সাথে এটা করতে পারলে
তোমরা একটা বারও ভেবে দেখলে না আমি ভালো থাকতে পারবো কিনা তার সাথে। আর তোমাদের কি বলবো, যেখানে সিয়াম নিজেই আমাকে দূর করে দিচ্ছে, অতীতের সব কিছু ভুলে গেছে। আচ্ছা মা, এখন রুমে যাও, আর ভুলেও পালাতে বা নিজের ক্ষতি করতে চেষ্টা করো না, তাহলে আমি হয়তো বেঁচে থাকতে পারবো না। আমি আর নিজেকে কি করব, এখন তো আমি নেই, আমি জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। এই বলে মিম কান্না করতে করতে চলে গেছে রুমে। এই সেই দরজা আটকে দিয়ে কান্না করছে। এদিকে আমি মনে মনে ভাবছি, আর একটু সময় অপেক্ষা করো চান, আমি সত্যি তোমার কষ্ট আর নিতে পারছি না, খুব দ্রুত তুমি আমার হবে, আর তো মাত্র কিছুক্ষণ। তারপর কোনো প্রকার খুব বেশি আনুষ্ঠানিকতা ছাড়াই বিয়ের কাজ সম্পন্ন করতে চাচ্ছি, শুধুমাত্র বন্ধুরা আর পরিবারের লোকজন। সন্ধ্যায় বাবি আর নাবিলা গিয়ে মিমকে সাজিয়ে নিচে নিয়ে আসলো। তখনও মিম সিয়ামকে চোখে চোখে খুঁজছে, এই আশায় যে সিয়াম কখন যেন এসে বলবে, মিম আমি তোমাকে হারাতে চাই না, প্লিজ চলো আমরা বিয়ে করে ফেলি। চারদিকে সিয়ামকে খুঁজতে থাকে মিমের দু চোখ, আর চোখ দিয়ে পানি পড়তে থাকে। পাশে বসা পাত্রের দিকে একবারও তাকায় না মিম। একটু পর গাজী সাহেব আসলো, বিয়ের কাজ শুরু করলো। এখন মিমের ভিতরে আশার বর্ষা সব একদম ভেঙে চুরমার হয়ে গেল, সিয়ামকে একদম হারিয়ে ফেললো। গাজী সাহেব বিয়ের কাজ শেষ করে চলে গেলেন। মিম অনেক কান্না করছে, সবাই দাঁড়িয়ে আছে। হঠাৎ মিম চোখ খুলে দেখে পাশে বসা ছেলেটার হাতে সিয়ামের মতো একটা দাগ। না, এটা ভুল হতে পারে না, এটাই সিয়াম। হঠাৎ করে মিম ছেলেটাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। সবে অবাক আর লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়, নাবিলা বাদে। মিম বলে, কেন আমাকে কষ্ট দিলে, কেন? জবাব দাও। আমি আজকে তোমাকে না পেলে আমি নিজেকে শেষ করে দিতাম। তুমি বুঝতে পারলে কেমন করে আমি সিয়াম? আমার ভালোবাসা ভুল হতে পারে না, তাই আল্লাহ আমাদের এক করে দিয়েছেন। প্রায় 2 মিনিট পর নাবিলা পাশে থেকে, এটা ড্রয়িং রুম ভাবি, একটু সাবধান, আমি চাই। এই বলে নাবিলা চলে গেল। নাবিলার আওয়াজ পেয়ে দুজনে আলাদা হয়ে যায়, আর লজ্জা পেয়ে মিম বলে, সব দোষ তোমার, তুমি আমাকে আগে বলে দিলে এমন হতো না। এখন রুমে চলো। সব দোষ নন্দ ঘোষ, আমি তো সারপ্রাইজ দিতে চাইছিলাম, কিন্তু তুমি দৌড়েই ফেললা। হয়েছে, এখন আর বলতে হবে না, এখন শুধু প্রতিশোধ হবে। জানো কতটা কষ্ট পাইছি আমি। তারপর রুমে গিয়ে দরজা দেওয়া মাত্রই আমার উপর আক্রমণ চললো। এই ছাড়ো, মেরে ফেলবে না কি? এখন আর কোনো ছাড়াছাড়ি নেই, অনেক কষ্ট দিয়েছো, সব উসুল করবো এখন। তারপর আমি আস্তে আস্তে গিয়ে 4 ঠোঁট এক করে দিলাম, আস্তে আস্তে আর একটু গভীরে, আর তারপর মেতে উঠলাম এক আদিম খেলায়। এভাবেই পূর্ণতা পায় সিয়াম আর মিমের প্রেম কাহিনী। সমাপ্ত।